আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের এই ক্লাসটা সম্পূর্ণভাবে ডিজাইন করা হয়েছে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের জন্য। তোমরা জানো ইতিমধ্যে এইচএসসি প্রথম পত্রের ক্লাস আমরা দিয়েছিলাম তোমাদেরকে, এবং সেটার যে এত ভালো সাড়া তোমাদের মধ্যে দেখতে পেয়েছি সেটার অনুপ্রেরণাই আজকের এই ভিডিও। অ্যান্ড ইতিমধ্যে তোমরা ইতিহাস প্রথম পত্র পরীক্ষা দিয়ে ফেলেছো, আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে, সুন্দর মতো তোমরা লিখতে পেরেছো। অ্যান্ড এটাই প্রত্যাশা আমাদের, ঠিক প্রথম পত্রের মতো সেকেন্ড পেপারও তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে শেষ মুহূর্তে, এবং তারই ধারাবাহিকতা একটা ভালো পরীক্ষা দিতে পারবা, এটাই আমাদের প্রত্যাশা। তো প্রথম পত্রের মতো সেকেন্ড পেপারেও তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে আমরা এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে পরীক্ষায় যাওয়ার আগে শেষ মোমেন্টে পুরো জিনিসটা রিভিউ হয়। যেহেতু এটা ওভারঅল একটা রিভিউ ক্লাস, প্রত্যেকটা জিনিস হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো তোমাদেরকে ধরিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু এই ক্লাসটা দেখলে তোমার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো সিকিউ প্রশ্ন তুমি সুন্দর মতো অ্যান্সার করতে পারবা, যে কোনো জায়গার তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে একদম 100%। সেজন্য আমরা বলছি এই ক্লাসটা তোমাদেরকে কাভারেজ দিবে ফুল 360 ডিগ্রি। তাহলে কথা না বাড়িয়ে চলো সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ, ফিফথ, সিক্স এবং 7, দ্বিতীয় চ্যাপ্টার থেকে সপ্তম চ্যাপ্টার পর্যন্ত এই চ্যাপ্টারগুলো আছে। মোট 6টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি। প্রথম চ্যাপ্টারে আলোচনা হবে ফরাসি বিপ্লব নিয়ে, দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা হবে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তি এবং পরবর্তীতে লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা, চতুর্থ চ্যাপ্টারে বলশেভিক বিপ্লব, পঞ্চম চ্যাপ্টারে হিটলার এবং মুসোলিনির উত্থান, জাতিসংঘ, বিশ্বশান্তি এবং জাতিসংঘ পরবর্তী সময়ে যে বা বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে স্নায়ুযুদ্ধ দেখা দিল এবং সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদ বিশ্বের যে দ্বন্দ্ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারন্যাশনাল বিষয় অনেক কনসেপ্ট আছে যেটা তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, আজকে সহজভাবে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেয়াই থাকবে আমার দায়িত্ব। প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবে চলে যাই। বইয়ের কথায় যাওয়ার আগে সহজ করে আগে বোঝার চেষ্টা করো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব ধরা হয় তোমার এটার জন্য 1789 বা 1789 থেকে 1799 একটা দীর্ঘ সময় ধরে আসলে বিপ্লবটা চলেছিল। বিপ্লব কথাটা তো বোঝো, আমাদের দেশেও কিছুদিন আগে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হলো। বিপ্লব মানে কি? বিপ্লব হচ্ছে একটা উত্থান, একটা নবজাগরণ। কিসের নবজাগরণ? যে কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে, সেটা সশস্ত্র উপায়ে হতে পারে বা শান্তিপূর্ণ উপায়ে হতে পারে, একটা সিস্টেমকে চেঞ্জ করে নতুন একটা সিস্টেমের প্রবর্তন, সেটাকে আমরা বলতেছি বিপ্লব বা রেভলিউশন। হ্যাঁ, আমরা টেকনোলজিক্যাল রেভলিউশনও বলি। টেকনোলজিক্যাল রেভলিউশন মানে কি? আগে সব কিছু ম্যানুয়ালি করতে হইতো, এখন সব কিছু অটোমেটিক করা যায়। এটাও কি একটা রিভলিউশন না? সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে ছোট ছোট কাজ করতে অনেক সময় লাগতো, এখন এআই আসার পর, চ্যাট জিপিটি আসার পর কাজগুলো সহজ হয়ে গেছে। এটাও কি একটা রেভলিউশন না? এটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন। তেমনইভাবে ধরো একটা সমাজে বা একটা রাষ্ট্রে দীর্ঘদিন ধরে একটা সরকার ব্যবস্থা আছে, যে সরকার ব্যবস্থার অনেক কিছুই পরিবর্তন হওয়া দরকার কিন্তু পরিবর্তিত হচ্ছে না, মানুষের উপকার আসছে না তাদেরকে দিয়ে, মানুষ আরও পিছিয়ে যাচ্ছে। তখন সেটাকে চেঞ্জ করে নতুন যদি কেউ ক্ষমতায় আসে বা সরকার পট পরিবর্তন হয়, তাহলে সেটাকেও আমরা কি বলতে পারি? একটা বিপ্লব। এই বিপ্লবগুলো মূলত হয় রাজনৈতিক বিপ্লব। তো আমরা ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করছি। ফরাসি বিপ্লবের কারণগুলো আসলে বের করার একটু চেষ্টা করি। তাহলে প্রথম কথা, ফরাসি বিপ্লবের পেছনে কারণ কি ছিল বা প্রেক্ষাপট কি ছিল? ইম্পর্টেন্ট জিনিস যেটা, ফরাসি বিপ্লব যখন হয়েছে তার আগে ফ্রান্সে ছিল রাজতন্ত্র। রাজতন্ত্র মানে তো বোঝো, আমাদের দেশ হচ্ছে প্রজাতন্ত্র। শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, এটা মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, রাজতন্ত্র বা প্রজাতন্ত্র। রাজতন্ত্র মানে যেখানে রাজা ক্ষমতায় থাকবে সেটা হচ্ছে রাজতন্ত্র, এবং বাকি সবাইকে প্রজা বলা হবে। আর প্রজাতন্ত্র মানে কি? যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস, সেটা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতান্ত্রিক সিস্টেমে জনগণ নিজের পছন্দ অনুযায়ী একজন নেতা বা একজন সরকারকে সে নির্বাচিত করে, সেটা যে কোনোভাবে হইতে পারে, নির্বাচনের মাধ্যমে হইতে পারে বা অন্যভাবেও হইতে পারে। তাইলে রাজতন্ত্রের সব ক্ষমতা রাজার হাতে, সেখানে জনগণ এটার সিদ্ধান্ত নিতে পারে না তাকে কে শাসন করবে। কিন্তু প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের একটা ডিসিশনের রিফ্লেকশন দেখা যায়, আসলে সরকার কে হবে বা তাদেরকে কে শাসন করবে। তো দীর্ঘদিন ধরে ফ্রান্সে ছিল রাজতন্ত্র, অ্যান্ড যেই সময় ফরাসি বিপ্লবটা হচ্ছিল ওই সময় ছিল ক্ষমতায় রাজা ষোড়শ লুই। ষোড়শ লুই মানে কি? লুই বংশের উনি 16 নাম্বার রাজা। তার আগেও লুই নামে আরো 15 জন রাজা ছিলেন, ইনি ষোড়শ লুই, তিনি ছিলেন ক্ষমতায়। রাজতন্ত্র, তাইলে সমস্যাটা কি? রাজতন্ত্র যখন থেকে ছিল, একটা সময় যে রাজারা এত বেশি অলস হয়ে গেছিল, শুধু টাকা পয়সা, মানুষ জনগণের যে প্রজাদের টাকা, সেই টাকা দিয়ে আরামায়েশ ফুর্তি করে, জনগণের উন্নয়নে কোনো ব্যয় করে না। তো একটা বৈষম্য দেখা দিল। শুধুমাত্র বৈষম্যটা যে রাজার কারণে দেখা গেছে এমন না, ফ্রান্সের তখন সামাজিক ব্যবস্থায় বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে।
একটাকে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট বলা হয়। সহজ করে স্টেট মেস্টেট বুঝি না ভাই, তুমি যদি চিন্তা করো ফার্স্ট ক্লাসের মানুষ, সেকেন্ড ক্লাস মানুষ আর থার্ড ক্লাস সিটিজেন, ব্যাপারটা এইরকম। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কারা? যারা সমাজের অভিজাত শ্রেণীর মানুষজন, হ্যাঁ, যারা হচ্ছে মনে করো ওদের এখানে তো খ্রিস্টান ধর্মের মানুষজন বেশি ছিল, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু যারা, যাজক যারা, হ্যাঁ, বিশপ যারা, তারা ছিল এই শ্রেণীর মানুষজন। ওরা শুধুমাত্র টাকা পয়সা নিত, ওদের ট্যাক্স দিতে হইতো না, কর দিতে হইতো না, হ্যাঁ, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মানুষজন। কিন্তু থার্ড শ্রেণীর মানুষ যারা, এই রাজ পরিবার এবং হচ্ছে এই বিশপরা ছাড়া বাকি সাধারণ মানুষ, এরা ছিল মানে এদেরই সব টাকা পয়সা দিতে হইতো, কিন্তু এরা ছিল 98%। ফ্রান্সের মোট পপুলেশনের 98% ছিল কারা? এই সাধারণ মানুষজন, কিন্তু এরাই সবচেয়ে অবহেলিত ছিল। তাইলে একটা রাজতন্ত্র একটা কারণ, বৈষম্য একটা কারণ, এবং আর্থিকভাবে ওই সময়ে কি হইল, খাদ্য উৎপাদন কমে গেল, খাদ্যের দাম বেড়ে গেল, সবকিছু খাদ্য সংকট এবং সেই সাথে দ্রব্য মূল্য বৃদ্ধি। তোমার সবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে, মানে তোমার সব খাবারের উৎপাদন কমে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, মানুষজনের পক্ষে, কৃষক শ্রেণীর যারা একদম নিম্ন স্তরের যারা, তাদের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তাহলে আমরা ফরাসি বিপ্লবের কারণগুলো বুঝলাম। মোটা দাগে কারণকে আমরা যদি বলি, রাজতন্ত্র দীর্ঘদিন ধরে আছে, সমাজে বৈষম্য দেখা দিচ্ছে এবং সমাজের ভেতরে মানে কি বলে সামাজিক অবস্থা এবং আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ফরাসি বিপ্লবের কারণ বুঝলাম। এই কারণের পরবর্তীতে সাধারণ মানুষ অনেক দিন পর্যন্ত অবহেলিত হইতে হইতে একটা সময় দেয়ালে পিঠ থেকে গেলে যেমন রাস্তায় নামে, তেমনি সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নামছে, এটা ফরাসি বিপ্লবে আপামর সব জনগণ একত্রিত হয়ে গেছে। তাহলে ফরাসি বিপ্লব চলাকালীন ঘটনায় যদি বলি, তাহলে এখানে অংশ ছিল কাদের? সাধারণ মানুষের। কিন্তু যে কোনো বিপ্লব বা যুদ্ধের ক্ষেত্রে দেখবা সাধারণ মানুষ তো সবাই থাকেই। আমাদের মুক্তিযুদ্ধের কথাও যদি দেখো, সেই সাথে মুক্তিযুদ্ধের সময় অনেক সাহিত্যিক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তেমনিভাবে ফরাসি বিপ্লবের সময় বিভিন্ন দার্শনিক ছিল, যেই দার্শনিক হচ্ছে বেশ কয়েকজন দার্শনিক, তারা বিভিন্ন দর্শন চর্চার মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করছে, প্রতিনিয়ত বুঝাইছে এই সমাজটা পচে যাচ্ছে, এই সমাজটাকে চেঞ্জ করা দরকার। এবং সেই সাথে বেশ কিছু সামরিক কর্মকর্তা বা সামরিক নেতৃবৃন্দ ছিল, যাদের উদ্যোগে ফাইনালি ফরাসি বিপ্লবটা সংঘটিত হয়েছে এবং রাজতন্ত্রের পতন ঘটে। তুমি যদি এখন ফলাফলে চলে আসো, এটার ফলাফল কি? এটার ফলাফল হিসেবে তুমি একটা কারণ ডেফিনেটলি বলতে পারো, রাজতন্ত্রের পতন ঘটে, বৈষম্য সিস্টেম চলে যায়, কিন্তু ফ্রান্সের দুঃখ দুর্দশা পুরোপুরিভাবে কিন্তু শেষ হয় না। তাইলে ফলাফলে আমি দুইটা পজিটিভ জিনিস বলতে পারি, একটা নেগেটিভ জিনিস বলতে পারি। ফলাফল পজিটিভ দুইটা কি? রাজতন্ত্রের পতন। তাইলে পজিটিভ জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস হচ্ছে রাজতন্ত্রের পতন, রাজার শাসনের শেষ হয়ে যায়, বৈষম্য বা ক্লাস সিস্টেম, শ্রেণী বৈষম্য, এটা কমে আসে। কিন্তু দুঃখ দুর্দশা কমে না, তার কারণ পরবর্তীতে নেপোলিয়ান বোনাপার্ট যখন ক্ষমতায় আসে, তার ভালো নেতা ছিলেন, কিন্তু বেশ কিছু তার উচ্চাভিলাষী চিন্তাভাবনার কারণে পরবর্তীতে কিন্তু তারও পতন ঘটে। তো ফ্রান্স দীর্ঘদিন ধরে মানে একটা আনস্টেবল অবস্থার মধ্যেই ছিল, তার পরবর্তীতে একটা নেগেটিভ কারণ বলা যায়। তাহলে এটা গেল সামারি, এবার একটু এলাবোরেট করা দরকার, তাই না? তাহলে চলো দেখি এখানে কি লেখা আছে। 1789 সালে ফরাসি বিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুপদী এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটা ফরাসি বিপ্লবের মূল মন্ত্র? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই তিন আদর্শে অনুপ্রাণিত ফরাসি বিপ্লব ইউরোপের পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে দেয় এবং নতুন যুগের সূচনা করে। তাহলে দেখো আমার দেয়া বিপ্লবের সংজ্ঞার সাথে মিলছে কিনা, একটা পুরনো সিস্টেমকে চেঞ্জ করে নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা। তাহলে পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে দেয়, নতুন যুগের সূচনা করে, এই জন্য এটা একটা বিপ্লব। অ্যান্ড বিপ্লব একটা ছোঁয়াচে, এটা মনীষীরাই কথা বলে, বিপ্লব মাত্রই ছোঁয়াচে, এক দেশকে দেখে অন্য দেশ বিপ্লব শুরু করে। তোমরা হয়তো অনেকে আরব বসন্তের কথা শুনেছো, আরব স্প্রিং। মধ্যপ্রাচ্যে একটা দেশ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রাজপথে নামে, তিউনিশিয়ার এক যুবক, মুয়াজ্জিজি ছিল তার নাম, বেকার হয়ে যায়, গায়ে আগুন ধরায় দেয়, সে আত্মহত্যা করে। তাকে দেখা দেখি তিউনিশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও তোমার এই বিপ্লবের একটা জোয়ার বয়ে যায়, এটাকে আমরা বলি আরব বসন্ত বা আরব স্প্রিং। ঠিক একইভাবে জুলাই বিপ্লব যখন এখানে হচ্ছিল, পাকিস্তানেও কিন্তু একটা বিপ্লব শুরু হয়েছিল, কিন্তু পুরোপুরিভাবে সফল হয় নাই। তো ফ্রান্স রেভলিউশন, মানুষজন এই সাহসটা পেল কোথা থেকে? তার কিছুদিন আগেই আমেরিকা একটা রেভলিউশন হয়ে গেছিল 1776 সালে। তার ঠিক 10 থেকে 15 বছরের মধ্যেই ফ্রান্সের মানুষের ভেতরে এরকম বৈপ্লবিক চেতনা আসবে, এটাই স্বাভাবিক। এজন্যই বলা হয় বিপ্লব ছোঁয়াচে। পরে যদি চলে যাই, মানে আসলে রাজনৈতিক অবস্থা, আমি যে প্রেক্ষাপটগুলোর কথা বললাম আমি তো সহজ করে বুঝিয়েছি, বইয়ের ভাষায় একটু অ্যানালাইসিস করা যাক। দেখো, স্বৈরাচারী রাজতন্ত্রের শাসন, রাজতন্ত্র মানে বুঝতেছো, স্বৈরাচারী মানে যে নিজের কথার বাইরে অন্য কিছু করে না, আমি যেটা বলবো সেটাই।
আমার কথার বাইরে জনগণের কথার কোনো প্রাধান্য পাবে না, এরকম রাজবংশ ছিল। যে রাজবংশের কথা আমরা জানলাম এর ভেতরে ছিল ষোড়শ লুই ছিলেন। ষোড়শ লুই ছিলেন সর্বশেষ ক্ষমতায়, হ্যাঁ, যাকে পরবর্তীতে উৎখাত করা হয়। গির্জার অবাঞ্ছিত স্বাধীনতা, অবাঞ্ছিত স্বাধীনতা মানে কি? যেটা আসলে তার থাকার কথা না, কিন্তু তারপরে স্বাধীনতাটা আছে। গির্জা মানে কি? এটা একটা মানে ধর্মীয় উপাসনালয়, হ্যাঁ, যেখানে হচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষজন মানে কি প্রেয়ার করতে যায় বা প্রার্থনা করতে যায়। তো এইখানে গির্জায় যারা হচ্ছে গির্জার প্রধান ছিল, ধর্মগুরু যারা ছিল, যাজক যারা ছিল, তারা যেহেতু সমাজের মানুষ তাদেরকে সম্মান করে, রেসপেক্ট করে, এই জন্য রাজবংশের সাথে, রাজবংশের মানে প্ররোচনায়, প্রশ্রয়ে তারা অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করত। তাহলে রাজতন্ত্র, রাজবংশ তো মানে এক্সপ্লয়েট করতো বা শোষণ করতো, ঠিক আছে, গির্জারও অতিরিক্ত স্বাধীনতা ছিল। অযোগ্য শাসকের আবির্ভাব, এই যে ষোড়শ লুইয়ের কথা বলা হচ্ছে, খাইতো দাইতো ঘুমাইতো, রাষ্ট্রের কি অবস্থা দেখার আর সময় নাই। অ্যান্ড ফাইনালি অভিজাতদের দৌরাত্ম্য, দৌরাত্ম্য মানে কি? বাড়াবাড়ি করা। অভিজাত শ্রেণী যারা মানুষ ছিল তারা মানে এত বেশি পাওয়ার পেয়ে গেছিল সাধারণ মানুষকে গোনাতেই ধরে না। তাহলে মেইন চারটা জিনিসেরই মূল কথা হচ্ছে শ্রেণী বৈষম্য। আমরা এটাকে চারটাকেই যদি একটা পয়েন্টে চিন্তা করি, চারটা পয়েন্টেরই মূল কথা শ্রেণী বৈষম্য ছিল মূল কথা। রাজতন্ত্র, রাজাদের সাথে প্রজাদের ভেতরে শ্রেণী বৈষম্য ছিল। গির্জার যারা ধর্মগুরু, ধর্মগুরুদের সাথে সাধারণ মানুষের শ্রেণী বৈষম্য ছিল। অযোগ্য শাসকরা আসছে, তার মানে যোগ্য শাসকদের সাথে অযোগ্য শাসকদের শ্রেণী বৈষম্য ছিল। এবং অভিজাত এবং অনভিজাতদের ভেতরে শ্রেণী বৈষম্য ছিল। একটা পয়েন্টে বুঝলাম। তারপরে যদি আরেকটু চলে যাই সমাজকে, এখানে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, প্রিভিলেজড এবং আনপ্রিভিলেজড। এই দুইটা শব্দের সাথে পরিচিত তোমরা। যাদের অনেক সহায় সম্পত্তি আছে, অনেক ব্যাকআপ আছে, তাদেরকে আমরা প্রিভিলেজড বলি। আর যার কিছুই নেই তাকে বলি আন্ডার প্রিভিলেজড বা আনপ্রিভিলেজড, যেটাই বলি না কেন। কিন্তু মেইনলি তোমার প্রাক বিপ্লব যে সময়টা, ওই সময় ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিন ভাগে বিভক্ত ছিল। এর ভেতরে একটা ফার্স্ট স্টেট, যেটা কথা বলেছি, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। তাহলে একটা একটা করে বুঝার চেষ্টা করি। ফার্স্ট স্টেটটা কি? ফার্স্ট স্টেট বা এটাকে বলা হয় যাজক সম্প্রদায়। যাজক কাদেরকে বলা হয়? আর্চ বিশপ বা বিশপ। এই যে দেখো, দেশের সর্বোচ্চ যাজক ছিল বিশপরা। এরা সাদা পোশাক পরতো, আর নিচু স্তরের যাজকরা ছিল কালো পোশাকধারী। হ্যাঁ, তো 1561 সালে একটা চুক্তি স্বাক্ষর হয়, যেটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ পয়েজি। এটা অনুযায়ী যাজকরা তাদের যত সম্পত্তি আছে না কেন তার জন্য রাষ্ট্রকে কোনো কর দিত না। এই কথা বলেছিলাম, মনে আছে, যে কর দিতে বাধ্য ছিল না। তাইলে একটা দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিক যার সম্পদ আছে তার তো কর দিতে হবে। যাজকদের কর দিতে হইতো না। যাজকরা তো আর কম মানুষ ছিল না, ভালোই অনেক মানুষ ছিল, এন্ড এদের অনেক সম্পত্তিও ছিল, এরা কেন ট্যাক্স দিবে না? তাহলে এরকম একটা স্বাধীনতা তারা ভোগ করত। এবং গির্জার অধীনস্থ যারা স্বায়ত্তশাসিত, বিপ্লবের পূর্বে ফরাসি গির্জার মালিকানাধীন রাষ্ট্রের সম্পত্তি ছিল শতকরা 20%। শুরুতে আমি তোমাদেরকে একটা ডেটা বলছি, ওটা যদি একটু অ্যানালাইসিস করো, সাধারণ মানুষ ফ্রান্সে, সাধারণ মানুষ বা থার্ড স্টেট যাদেরকে বলা হয়, তারা ছিল 98%। 98% যদি হয় তাহলে মানে বাকি 2%-এর মধ্যে এই যাজকরা আছে, আবার অভিজাতরা আছে। ধরে নিলাম যাজকরা 1%। 1% যাজক বা গির্জার কাছে সম্পত্তি ছিল 20%। বৈষম্য হয়েছে কি হয় নাই? তাহলে বুঝতে পারছো বৈষম্যটা কিভাবে হইল। অ্যান্ড এখানে একটু ক্লাসিফিকেশন লেখা আছে। সেকেন্ড স্টেট, প্রথম যে সম্প্রদায়টা, ফার্স্ট স্টেট, এটাকে বলা হচ্ছে যাজক সম্প্রদায়। সেকেন্ড স্টেট অভিজাত সম্প্রদায় বলা হয়। ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল অভিজাত শ্রেণী, মানে যাদের টাকা পয়সা আছে, ব্যবসায়ী মানুষ। সমাজের সবচেয়ে প্রভাবশালী ছিল এরা। ভোগ করা, আলস্য, বিলাসী জীবনযাত্রাই ছিল তাদের দৈনন্দিন নিয়ম। চাকরিজীবী অভিজাতদের পোশাকি অভিজাত বলা হয়। তারা রাজার সভাসদ হিসেবে ভাতা ও পেনশন গ্রহণ করত। হ্যাঁ, ওরা রাজাদের খুব কাছে থাকতো। ওরা একে তো অনেক সম্পত্তির মালিক, এবং তার পাশাপাশি রাজদরবার থেকেও তারা টাকা পয়সা কালেক্ট করতো। তাহলে ফার্স্ট স্টেট আমরা বুঝলাম। ফার্স্ট স্টেট এটা কাদেরকে বলা হচ্ছে? গির্জা বা তোমাদের এখানে বলা হচ্ছে যাজকদের কথা। সেকেন্ড স্টেট কাদের কথা বলা হচ্ছে? অভিজাত বা ব্যবসায়ী বা চাকরিজীবী, যারা যারা রাজ্যসভায় চাকরি করত। হ্যাঁ, এইরকম মানুষদের বলা হচ্ছে সেকেন্ড স্টেট। আর থার্ড স্টেট মানে সাধারণ মানুষ, যাদের কিচ্ছু নাই, এদেরকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সর্বহারা। কি বলা হয়? সর্বহারা। তাহলে একটু দেখো, থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বা সর্বহারা, যাজক আর অভিজাত শ্রেণী বাদে ফ্রান্সের অন্যান্য যত মানুষ ছিল সব ছিল তৃতীয় সম্প্রদায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বুর্জোয়া ও মধ্যবিত্ত শ্রেণী, কৃষক ও শহরের শ্রমিক। বুর্জোয়া শহরের অন্তর্ভুক্ত ছিল ব্যাংকের মালিক, দালাল, বণিক, শিক্ষক, আইনজীবী থেকে অন্য সবাই। বুর্জোয়া শ্রেণীর দাবি ছিল যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ফিরে আসুক।
সর্বহারা অধিকারহীন গোষ্ঠী ছিল, তৃতীয় শ্রেণীর মানুষদের নিয়ে গঠিত, এদের বলা হয় তৃতীয় সম্প্রদায়। এই থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল শহরের উচ্চ মধ্যবিত্ত বা বুর্জোয়া, নিম্ন মধ্যবিত্ত, শহরের সাধারণ মানুষ, ধনী কৃষক এবং বর্গাদার বা ক্ষেত মজুর। তাহলে বুঝতে পারতেছো যে তৃতীয় স্টেটের ভেতরে সাধারণ মানুষ, কারণ ওই 2%-এর বাইরে বাকি 98% মানুষই তো থার্ড স্টেটে, এর ভেতরেও ক্লাসিফিকেশন আছে। এর ভেতরেও যারা মানে একদম গরিবদের ভেতর থেকেও যারা একটু উপর দিকে, তার ভেতরে ছিল বুর্জোয়া শ্রেণী, এদের ভেতরে উচ্চ মধ্যবিত্ত মানুষ ছিল এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ ছিল। তাইলে তিনটা সম্প্রদায়ের কথা বুঝলাম আমরা। দেখো বুর্জোয়া শ্রেণীকে আবার বলা আছে, বুর্জোয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণী বোঝায়। তাদের আর্থিক সচ্ছলতা থাকলেও কোনো বংশ কৌলিন্য ছিল না। কৌলিন্য মানে কি, আমার বংশ উচ্চ বংশ কিনা, এটা একটা মর্যাদা থাকা, সেটাকে বলা হচ্ছে বংশ কৌলিন্য ছিল না বা বংশ মর্যাদা ছিল না এক কথায়। বুর্জোয়ারা পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া, মূলধনী বুর্জোয়া আবার শ্রেণীতে বিভক্ত ছিল। তাইলে বুর্জোয়ার ভেতরে একে তো সমাজ ব্যবস্থা 3 ভাগে বিভক্ত, তার ভিতরে 3 নম্বর ভাগটা আবার 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, বুর্জোয়া এবং ইয়াতে আবার বুর্জোয়ারাও আবার এই যে পাতি বুর্জোয়া, ধনী বুর্জোয়া, মূলধনী বুর্জোয়া। এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, বাট কনসেপ্টটা বুঝতে পারতেছো যে শ্রেণী বিভাজন জিনিসটা আসলে কি এবং কতটা। তো বুঝতে পারতেছো যে সাধারণ মানুষের ভিতর শ্রেণী বৈষম্য আছে, বিপ্লব অনুভব করতেছে। তো তাদেরকে প্রভাবিত করেছিল কারা বা ইন্সপায়ার করেছিল কারা? তার ভেতর একজন ছিলেন ভলতেয়ার। মহামতি ভলতেয়ার ছিলেন ইউরোপের জ্ঞানদীপ্ত বা যুক্তি যুগের শ্রেষ্ঠ দার্শনিক। তিনি দর্শন চর্চা করতেন, তাই তিনি দার্শনিক। তার নাম কি ছিল? ফ্রাসোয়া মেরি আরাউয়ে ছিল ভলতেয়ারের আসল নাম। 1694 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1778 সালে। হ্যাঁ, তার বেশ কিছু বই ছিল। তিনি তার বইয়ের লেখাগুলোতে রাজনৈতিক আর্থসামাজিক ব্যবস্থার দোষ ত্রুটি খুব সহজ ও ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেন। ভলতেয়ারকে মানব জাতির বিবেক বলা হয়। তাহলে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানব জাতির বিবেক কাকে বলা হয়? ভলতেয়ারকে বলা হয়। তাই ভলতেয়ার বিপ্লবী না হলেও বিপ্লবীদের বিপ্লব করতে সাহায্য করেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন সাহিত্যিকরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করেছিল, ঠিক তেমনইভাবে বিভিন্ন ফ্রেঞ্চ দার্শনিক তারা সরাসরি বিপ্লব না করলেও বিপ্লবীদের বিপ্লব করতে হেল্প করেছেন। বুঝলাম আমরা? ওকে, সামনের দিকে চলে যাই। মন্টেস্কু ফ্রান্সের বিপ্লব পূর্ব যুগের অন্যতম এক লেখক, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন ফরাসি সমাজ তত্ত্ববিদ ও রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু। তিনি ছিলেন প্রকৃত অর্থে বিপ্লব বিমুখ এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। মন্টেস্কুর সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হলো দ্য স্পিরিট অফ ল। তার লেখনী ফরাসি জনতার মনে ব্যাপক প্রতিঘাত সৃষ্টি করেছিল। এই জন্য 1791 খ্রিস্টাব্দে বিপ্লব পরবর্তী সংবিধানে তার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ব্যবহারিক প্রয়োগ করা হয়। তার মানে তিনি সরাসরি বিপ্লবের পক্ষে ছিলেন না, রাজতন্ত্রের পক্ষে ছিলেন, কিন্তু তার কথা ছিল রাজতন্ত্র হইতে হবে নিয়মতান্ত্রিক। অর্থাৎ এক্সিস্টিং যে ফ্রান্সের রাজতন্ত্র চলছিল লুই বংশের, সেই রাজতন্ত্রের কিন্তু বিরুদ্ধেও তিনি কথা বলেছেন, যেটাকে নিয়মতান্ত্রিক করতে হবে, এবং তার যথেষ্ট প্রভাব পড়েছিল ফ্রান্সের মানুষের প্রতি। জ্যাক রুশো, ফুল ফর্ম কি? জিন জ্যাক্স রুশো। জ্যাক রুশো 1712 সালে জেনেভায় এক ঘড়ি প্রস্তুতকারকের ঘরে জন্মগ্রহণ করেন। তার লেখার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হলো নিউ হেলোইস, কনফেশনস, এমিল, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভার্সিটিতে উঠলে আরো ডিটেলস তোমরা পড়বা। এর মধ্যে তার সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি ছিল অসাধারণ একটি গ্রন্থ। রুশোকে দ্য চিফ প্রফেট অফ রেভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলা হয়। হ্যাঁ, মানে তার বইগুলো পড়ে, তার ধারণাগুলোতে ইন্সপায়ার হয়ে মানুষ বিপ্লবের প্রতি অনেক বেশি ইন্সপায়ার হয়েছে। এই কথাগুলোই বলা হয়েছে এখানে। ঠিক আছে, সামনের দিকে যদি চলে যাই, টেনিস কোর্ট শপথ। এক্স্যাক্টলি কি কারণে বিপ্লবটা শুরু হইলো, একদম এক্স্যাক্ট পয়েন্টটাই আমাদের যাওয়া দরকার। দেখো এক্স্যাক্ট কি কারণে বিপ্লব শুরু হইলো। ফ্রান্সের রাজা তিনি কি করলো, যাজক আর অভিজাত শ্রেণীর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে স্টেট, তাদের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে তৃতীয় শ্রেণীকে দমন করবে। এখানে ওই থার্ড শ্রেণী, তাদেরকে দমন করবে। এই জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে। ওদের একটা ন্যাশনাল অধিবেশন হয় যেখানে সর্বস্তরের মানুষ আসে, কিন্তু রাজা বাকি দুই পক্ষের কথা শুনে অধিবেশন স্থগিত করলো। তো তৃতীয় সর্বহারা গ্রুপ যারা, তারা এসে দেখে কি, যেখানে এই কাউন্সিল হয় সেই কাউন্সিলটা বন্ধ এবং গেটের বাইরে অনেক আর্মি অফিসার রেখে দেওয়া, সামরিক বাহিনী আছে। তারা আর ঢুকতে পারলো না। ঢুকতে না পেরে তারা কি করলো, 1789 সালে ডাক্তার গিলেটিনের পরামর্শে নিকটবর্তী টেনিস কোর্টে মিলিত হয়ে একটা শপথ গ্রহণ করে। তাহলে মূল কথা, তুমি 98% মানুষকে বাদ রাখলা, তাদেরকে ন্যাশনাল কাউন্সিলে ঢুকতে দিলা না এবং অধিবেশনে স্থগিত করে দিলা। ওই 98% মানুষের হাতে কি পাওয়ার নাই? আছে। সেই পাওয়ার দেখানোর প্রথম স্টেপ ছিল এই টেনিস কোর্ট শপথ। টেনিস কোর্ট শপথ হচ্ছে
এটাই ঐতিহাসিক, যেটা ফরাসি বিপ্লবের শুরুর পেছনে প্রধান একটা ঘটনা। এখানে কি বলা হয়েছিল, ফ্রান্সের জন্য নতুন একটা সংবিধান প্রণীত হইতে হবে, তাছাড়া এ পর্যন্তই সভা অব্যাহত থাকবে, যে স্থানে সভা বসবে সে স্থানকে সভা বৈধ বলে ঘোষণা করবে। তার মানে আমাদেরকে তোমরা ন্যাশনাল কাউন্সিলে ঢুকতে দাও নাই, কোনো সমস্যা নাই, আমরা ন্যাশনাল কাউন্সিল চালাবো। ন্যাশনাল কাউন্সিল হওয়ার জন্য ওই বিল্ডিং দরকার নাই, আমরা যেখানে বসবো ওইটাই ন্যাশনাল কাউন্সিল। অ্যান্ড কতদিন পর্যন্ত কাউন্সিল চালাবো? যতদিন পর্যন্ত না আমাদের একটা সংবিধান রচিত হয়। তাহলে দেখছো কিভাবে হচ্ছে চাপে ফেললো তোমার এই ফ্রান্স রাজবংশকে। ওকে, এর পরবর্তীতে কি হইলো, মানুষজনের ভিতর দ্রুত খবর চলে গেল যে এরকম এরকম অবস্থা। গ্রামের যারা সাধারণ কৃষক তারা শহরে চলে আসলো, কারণ কৃষিকাজের অবস্থা খারাপ, দাম বেড়ে গেছে, মানে জিনিসপাতি বেচতে পারতেছে না। তারা শহরে চলে এসে একদম শহর ঘেরাও করে ফেললো, এবং ফ্রান্সের ঐতিহাসিক বাস্তিল দুর্গ বা বাস্তিল ফোর্ট, যেটা ছিল একটা কারাগার, ঐতিহাসিক কারাগার, এই বাস্তিল দুর্গ ভেঙে দেয় এবং সকল কারাবন্দীরা মুক্ত হয়ে বের হয়ে চলে যায়। এবং ওই বাস্তিল দুর্গ থেকে বেশ কিছু অস্ত্র বেহাত হয়ে যায় বিপ্লবীদের হাতে। বুঝতেই পারতেছো এতক্ষণ পর্যন্ত একটা ডিপ্লোম্যাটিক রেভলিউশন ছিল, সেটা কিভাবে একটা সশস্ত্র বা আর্মড রেভলিউশনে ধীরে ধীরে পরিণত হওয়া শুরু করলো। তো তৃতীয় সম্প্রদায় যখন অধিকার আদায়ের নেশায় মত্ত, তখন প্যারিস নগরীর অধিবাসীদের মধ্যেও এক বিপ্লবী চেতনা জাগ্রত হয়। এই সময় কৃষি জমিতে অজন্মার ফলে খাদ্যমূল্য বেড়ে যায়, গ্রাম থেকে লোক শহরে চলে আসে, চারদিকে খবর ছড়ানো হলো রাজা জাতীয় সভা ভেঙে দেওয়ার মতলব করছেন, রাজা প্যারিস শহরে সৈন্য মোতায়েন করেছেন, জনগণের প্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেছেন বলেও খবর প্রচারিত হয়। সংবাদ এলো বাস্তিল দুর্গে বহু অস্ত্র জমা আছে, অস্ত্র দখলের জন্য আপামর জনতা 14 জুলাই বাস্তিল অভিমুখে ছুটে যায়। সশস্ত্র জনতা বাস্তিল অধিকার করে আটক বন্দীদের মুক্তি দেয়। সময় বাস্তিল গভর্নর ও প্রহরীদের হত্যা করা হয়। বাস্তিল পতন ছিল খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে 1789 সালের দুইটা ঘটনা। তাহলে ফরাসি বিপ্লব কিভাবে শুরু হইলো, যদি কোনো গ নাম্বার প্রশ্ন আসে, উদ্দীপকের আলোকে তোমার বইয়ে যেই যুদ্ধের কথা বলা আছে সেটা সূচনা কিভাবে হইলো ব্যাখ্যা করো। তাইলে আগে একটু প্রেক্ষাপটটা বলে নিবা, তারপর বলবা এক্স্যাক্টলি বিপ্লবটা শুরু হয়েছে টেনিস কোর্ট শপথের মধ্য দিয়ে, তার পরবর্তীতে বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়েই বিপ্লবটা আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। বাস্তিল দুর্গ পতন বুঝলা? তাইলে টেনিস কোর্ট শপথ এবং বাস্তিল দুর্গর পতন দুইটা জিনিস হইল। নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক শাসন, যেটা মন্টেস্কু বলেছিলেন, আমরা তিনজনের নাম পড়ছি, ভলতেয়ার, মন্টেস্কু এবং জেজ্যাক রুশো। এর ভেতরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা কে বলেছিলেন? মন্টেস্কু বলেছিলেন। তাই পরবর্তীতে যে সংবিধানের জন্য ন্যাশনাল কাউন্সিল থেকে বের করে দেওয়ার পরও টেনিস কোর্ট শপথ নেওয়া হইলো, সেটা পরবর্তীতে সংবিধান রচিত হইলো, সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথাই কিন্তু নিয়ে আসা হয়েছে ওই মন্টেস্কুর কথা অনুসারে। নতুন সংবিধান অনুযায়ী সক্রিয় নাগরিকদের ভোটে নির্বাচিত 745 জন সদস্য নিয়ে আইনসভা গঠিত হয়। এই সময় ফরাসি আইনসভার সদস্যরা 4টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রথম ভাগ নিয়মতান্ত্রিক গোষ্ঠী বা ফিউলান্ট বলা হয় এদেরকে, এরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে ছিলেন। দ্বিতীয় ভাগ আইনসভায় এরা স্পিকারের বাম দিকে বসতেন, এরা প্রজাতন্ত্রী আদর্শে বিশ্বাসী ছিলেন। তৃতীয় ভাগ উগ্র বামপন্থী ও প্রজাতন্ত্রী, এরা জ্যাকোবিন নামক একটি চরমপন্থী দলের সদস্য হয়, জ্যাকোবিন নামে পরিচয় লাভ করে। চতুর্থ ভাগ মডারেট বা মধ্যপন্থী, এরা আইনসভার মাঝখানে বসতেন। অনেকগুলো টার্ম চলে আসছে তাই না ভাই? একটা একটা করে দেখো। এটাকে যদি একটা লাইন চিন্তা করি, সব বুঝাই দেবো একসাথে। এটাকে বাম দিকে, তাই এটাকে আমি বাম বললাম, এটা ডান দিকের ডান, মাঝখানে হচ্ছে মধ্যম। তোমাদের মনে প্রশ্ন এই যে ভাই পেপার, পত্রিকা, টিভি নিউজ, এই ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী জিনিসটা কি? ডানপন্থী মানে এরা সিস্টেমকে বদলাইতে চায় না, যেমন আছে তেমনই রাখতে চায়, এরা চেঞ্জে ভয় পায়, এবং এরা সবকিছুতে কিছুটা কট্টরপন্থী। কট্টরপন্থী মানে এরা অনেক বেশি ধর্মভীরু হয় সাধারণত, বা সমাজের সংস্কৃতি বা যেটা মেজরিটি মানুষ ফলো করে, মানে সেই জিনিসটা যে কোনোভাবে এরা চাপায় দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এরা চেঞ্জ পছন্দ করে না, এরা হচ্ছে নিয়মের বাইরে যাইতে চায় না, এরা প্রথা ভাঙতে চায় না, এদেরকে বলা হয় ডানপন্থী। ঠিক আছে, বামপন্থী কারা? এরা সবার অধিকারে বিশ্বাস করে। ডানপন্থীরা বিশ্বাস করে মেজরিটির অধিকারে। ধরো এটা একটা খ্রিস্টান দেশ, কথার কথা, ডানপন্থী হইলে যে সরকারটা ক্ষমতায় আসবে তারা চাবে খ্রিস্টান জনগোষ্ঠীর মানুষের স্বার্থ আদায় করা, কারণ খ্রিস্টানরা 80% এই দেশে বসবাস। আর বামপন্থী হইলে চিন্তা করবে কি? সবার অধিকার নিশ্চিত করা, বিশেষ করে যে 20% খ্রিস্টান ধর্মের না, তাদের অধিকারও কিভাবে নিশ্চিত করা যায় সেটা হবে তাদের কাজ। আর মাঝখানে মধ্যমপন্থীরা ব্যালেন্স করে, ডান দিকেও একটু বাম দিকেও একটু। ওরা খুব এক্সট্রিম না, এরা যেমন অনেক এক্সট্রিম, মানে বামরাও কিভাবে এক্সট্রিম হয়, এরা একদম মেজরিটির এগেইনস্টে চলে যায়। ওরা সংখ্যালঘিষ্ঠ যারা, তাদের স্বার্থ আদায় এত বেশি মগ্ন হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠদের কিছুটা চোখের বিষে পরিণত হয়। এই জন্য মধ্যমপন্থী দুইটাই ব্যালেন্স করে, হ্যাঁ দুইটাই করা উচিত, এরকম একটা অবস্থা।
তো নতুন সংবিধান অনুযায়ী আইনসভার সদস্যরা 4টা ভাগে ভাগ হয়ে যায়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে ছিল প্রথম ভাগ, যাদেরকে ফিউল্যান্ড বলা হয়। আবার স্পিকারের বাম দিকে বসতে হচ্ছে কি বলে তোমার প্রজাতন্ত্রী আদর্শে যারা বিশ্বাস করতো তারা, এবং এদেরকে বলা হইতো জিরোডিস্ট। কি বলা হইতো? জিরোন্ডিস্ট। এদেরকে জিরোন্ডিস্ট বলা হইতো। তৃতীয় ভাগে ছিল বামপন্থীরা, এদেরকে জ্যাকোবিন বলা হইতো। অ্যান্ড হচ্ছে চতুর্থ ভাগ ছিল মডারেট বা মধ্যমপন্থীরা, এরা সংসদের মাঝখানে বসতো। তাইলে বিপ্লব পরবর্তী সময়ে ফ্রান্সের যে তোমার এই আইনসভা 4টা ভাগে বিভক্ত ছিল। এর ভেতরে ছিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যারা ফলো করে, প্রজাতন্ত্র যারা ফলো করে, বামপন্থী যারা, এবং একই সাথে তোমার মধ্যমপন্থী যারা। সহজ কথা ভাই, এত কিছু মনে নাই, জাস্ট লিখবা বিপ্লব পরবর্তী সময় 4 ভাগে বিভক্ত ছিল। বামপন্থী, তারপরে হচ্ছে মধ্যমপন্থী এবং ডানপন্থী। এরাও তোমার নিয়মতান্ত্রিক, এরাও কিছুটা ডানপন্থী, এবং এরাও হচ্ছে কিন্তু তোমার তোমার ডানপন্থী বলতে পারো। হ্যাঁ, কারণ এরা আইনসভায় বাম দিকে বসতেন, এরা প্রজাতন্ত্রী আদর্শে বিশ্বাস করতেন। এরা ফ্রান্সের জিরন প্রদেশ থেকে জিরোন্ডিস্ট বলা হয়। সো মোটামুটি এরাও মধ্যমপন্থী ডানপন্থীর ওই দিকে। সো মেইনলি ডানপন্থী হচ্ছে এরা। তো সামনের দিকে চলে যাই। জ্যাকোবিন শাসনামল। এখানে প্রত্যেকটা শাসনামলের কথা আবার ছোট্ট করে লেখা আছে। দেখো, 1 বছরের মতো ছিল। ফরাসি বিপ্লবের সবচেয়ে আলোচিত রাজনৈতিক গোষ্ঠী ছিল জ্যাক বা জ্যাকোবিন ক্লাব। এই ক্লাবটির উৎপত্তি হয়েছিল ফরাসি বিপ্লবের অনেক আগে, তখন এদের নাম ছিল ফ্রেন্ড ক্লাব। এই ক্লাবটি পরবর্তীতে ফরাসি বিপ্লবের পর জ্যাকোবিন নামে আত্মপ্রকাশ করে। রাজার ক্ষমতাকে হ্রাস করে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা এদের মূল লক্ষ্য ছিল। জ্যাকোবিন দল যে কোনো মূল্যে বিপ্লবকে রক্ষা করার জন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। জ্যাকোবিন দলের প্রধান নেতার মধ্যে ছিলেন রবস্পিয়ার, দান্তন ও মারাট। রবস্পিয়ার ফরাসি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। তাইলে বিপ্লবের আগে এটা একটা ক্লাব ছিল, নাম হচ্ছে ফ্রেন্ড ক্লাব। বিপ্লবেরা অংশগ্রহণ করে, বিপ্লব সফল করতে এরা ভূমিকা রাখে। পরবর্তীতে বিপ্লব পরবর্তী সভায় আইনসভায় এদের অবদান মানে কি বলে অংশগ্রহণ ছিল। তখন থেকে জ্যাকোবিন নামে আত্মপ্রকাশ করে, এবং এদের কাজ ছিল আমরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করব, কিন্তু নিয়মতান্ত্রিক হবে। কিন্তু এরা ক্ষমতায় থাকার জন্য পুরা দেশে সন্ত্রাসবাদ কায়েম করে, যার ভিতরে অন্যতম নেতা ছিলেন রবস্পিয়ার। পিয়েরে রবস্পিয়ার বলা হয় তাকে। ওকে, এরপরে আসেন নেপোলিয়ন বোনাপার্ট। আমরা এর কথা জানি। নেপোলিয়ন বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। চাইল্ড অব দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের শিশু কেন বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টের আপরাইজিংটা যে সময়ে, তিনি যে সময় কমান্ডার ছিলেন, সেই সময় আসলে ফরাসি বিপ্লবটা হয়েছে। অ্যান্ড ফরাসি বিপ্লবের সময় সরাসরি তিনি একদম শীর্ষ নেতা ছিলেন, ব্যাপারটা এইরকম না। কিন্তু এই বিপ্লবের পরবর্তীতে আস্তে আস্তে তিনি ফ্রান্সের ক্ষমতায় চলে যান। তার মানে ফরাসি বিপ্লব এমন একটা ইনসিডেন্ট যেটা নেপোলিয়ন বোনাপার্টকে একজন শিশু থেকে একজন যুবক, অর্থাৎ একজন সাধারণ মানুষ থেকে একটা রাষ্ট্রের নেতাতে পরিণত করে। সেই জন্য ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের ইতিহাসে একজন আলোচিত ব্যক্তিত্ব। অনেক ইতিহাস ফরাসি বিপ্লবের রক্ষাকর্তা বলেছেন, আবার অনেকে ঐতিহাসিক ফরাসি বিপ্লবের সংস্কারক বলেছেন। নেপোলিয়ন নিজেকে বলতেন বিপ্লবের সন্তান। কি বলতেন? তিনি নিজেকে বিপ্লবের সন্তান বলতেন। এই বিপ্লব তাকে নতুন করে জন্ম দিছে, এইটা তিনি বলতেন। নেপোলিয়ন মন্তব্য করেছিলেন, আমি বিপ্লব। তার মানে অনেক কিছু ছিলেন। তিনি ক্ষমতায় এসে শাসনতান্ত্রিক সংস্কার করলেন, অর্থনৈতিক সংস্কার করলেন। তিনি নিজের যে আইন চালু করলেন, নিজের একটা সেট অফ আইন চালু করলেন, এটাকে নেপোলিয়ান কোড বলা হইতো বা কোড নেপোলিয়ান। শিক্ষা ব্যবস্থা সংস্কার করলেন, ধর্ম সংস্কার করলেন, সামাজিক সংস্কার করলেন, জনহিতকর কার্যাবলী মানে মানুষের উপকারের জন্য কাজকর্ম, জন মানে মানুষ, হিত মানে উপকার, কর মানে করা, মানুষের উপকার করার মতো কার্যক্রম তিনি শুরু করলেন। তাহলে প্রত্যেকটা দেশের বিপ্লব পরবর্তী সময়ের কিন্তু মোটামুটি সেম। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এসে কি করছে? সব জায়গায় সংস্কার করার জন্য হাত দিচ্ছে, তাই না? সংস্কার কমিশন গড়ে তুলছে, শিক্ষা, প্রশাসন, তারপরে হচ্ছে সংবিধান। ঠিক তেমনই ভাবে যখন নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসলেন, দেখো সব কিছুতে সংস্কারে তিনি হাত দিয়েছিলেন। তারপরে যদি যাই, এই যে কোড নেপোলিয়নের কথা বললাম, নেপোলিয়ন কর্তৃক গঠিত আইনজ্ঞ কমিটি কর্তৃক রচিত আইনি দলিলকে কোড নেপোলিয়ন বলে। নেপোলিয়ন পূর্বে ফ্রান্সে তেমন কোনো নেপোলিয়নের আগে ফ্রান্সে তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। বিপ্লবের অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন প্রণয়ন করা সে সময় অপরিহার্য হয়ে পড়ে। এমতো অবস্থায় নেপোলিয়ন দেশের আইনজ্ঞদের নিয়ে বা আইন বিশেষজ্ঞ যারা, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেন। এই কমিটি ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনের দলিল রচনা করেন, যা পরবর্তীতে কোড নেপোলিয়ন নামে পরিচিত। তাহলে কোড নেপোলিয়ন জিনিসটা কি? এটা ধরো অনুধাবনমূলক প্রশ্নে আসছে, কোড নেপোলিয়ন কি? তাহলে কি লিখবা? যে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে তেমন কোনো লিপিবদ্ধ বা কোনো হচ্ছে কি বলে সুন্দর মানে বিধিবিধান ছিল না। নেপোলিয়ন আসার পরে ফ্রান্সের তখন সমাজ ব্যবস্থা দেখে
একটা নতুন সেট অফ আইন বা দলিল লেখা হয়। নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে মানে আইন বিশেষজ্ঞ যারা তারা মিলে একত্রিত হয়ে সামাজিক প্রেক্ষাপট মাথায় রেখে মানুষের জন্য মানে কি বলে উপকার হয় এইরকম কি করেন আইনের দলিল রচনা করেন, যেটা পরবর্তীতে কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন কোড নামে পরিচিত। ওকে, তাহলে দেখতে দেখতে এই চ্যাপ্টার একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে একটু সামারি করি চ্যাপ্টারটা, তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তর করব। তো প্রথম কথা, এই চ্যাপ্টার থেকে আমাদের ফরাসি বিপ্লব নিয়ে জানতে হবে। ফরাসি বিপ্লব নিয়ে জানা মানে কি, ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটটা কি, প্রেক্ষাপটটা মনে করাই দেই। বৈষম্য ছিল, রাজতন্ত্র ছিল, এবং সেই সাথে মানুষজন দেখলো দ্রব্যমূল্য বেড়ে গেছে, আরো অনেক কারণ। এবং তখনকার ফরাসি যে সমাজ সেটা 3 ভাগে বিভক্ত ছিল: যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং সর্বহারা শ্রেণী, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্ট এদের কোনো ট্যাক্স দিতে হইতো না, খালি খাইতো। কিন্তু থার্ড যারা, এরা 98% মানুষ ছিল, কিন্তু বৈষম্য ছিল তাদের প্রতি সবচেয়ে বেশি। তো এর পরবর্তীতে কি হইলো, 1989 সালে এই রাজা মিলে ষড়যন্ত্র করছে, মানে যে ন্যাশনাল কাউন্সিল সেটা তিনি ভেঙে দিবেন, এটা আর হবে না, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে না। এটা মানে কার প্ররোচনায় করলো রাজা? এই ফার্স্ট আর সেকেন্ড সম্প্রদায় যারা, তাদের প্ররোচনায়। পরবর্তীতে সাধারণ মানুষ এসে যখন দেখলো এই অবস্থা, তারা বলল আমাদের কোনো বিল্ডিং এর দরকার নেই, আমরা যেখানে সভা করব ওইটাই হচ্ছে মানে কি বলে জাতীয় সভা বা ন্যাশনাল কাউন্সিল হিসেবে বিবেচিত হবে। এর পরবর্তীতে তারা কি করলো, তারা টেনিস কোর্টে যে একটা শপথ নিল, যেটাকে টেনিস কোর্ট শপথ নামে পরিচিত, এবং গ্রাম থেকেও মানুষ আসা শুরু করলো, এসে বাস্তিল কারাগার ভেঙে দিল, ভেতরে অস্ত্র ছিল, অস্ত্র লুট করে নিয়ে চলে গেল, এবং ফরাসি বিপ্লবটা শুরু হয়ে গেল সশস্ত্র উপায়ে। এবং ফরাসি বিপ্লবের পেছনে বিভিন্ন দার্শনিকেরও ভূমিকা ছিল, তার ভিতর ভলতেয়ারের নাম পড়লাম আমরা, মন্টেস্কুর নাম পড়লাম, এবং সেই সাথে নাম পড়লাম আমরা জেজাক রুশোর। এন্ড এই বিপ্লব পরবর্তী সময় আমরা দেখলাম একটা আইনসভা গঠিত হলো, 4 শ্রেণীর মানুষ ছিল, রাজতন্ত্রের পক্ষে ছিল, প্রজাতন্ত্রের পক্ষে ছিল, বামপন্থী ছিল, আবার মধ্যপন্থী ছিল। এর ভেতরে আমরা জ্যাকোবিনের কথা পড়লাম, এবং তারপরে দেখলাম যে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় চলে আসছেন, অনেক মানে মানুষের উপকারের জন্য কাজ করছেন, তিনি আইন বানাইছেন যেটার নাম হচ্ছে কোড নেপোলিয়ান। কিন্তু পরবর্তীতে এই নেপোলিয়নেরও কিন্তু পতন হয় বেশ কিছু কারণে। তার কারণ তার অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে পুরা পৃথিবী দখল করতে চলে গেছিল, অনেক যুদ্ধ করত। ফাইনালি কিন্তু তাকে কি করা হয়, দেশ থেকে ভাগায় দেওয়া হয়, এবং সে মৃত্যুবরণ করে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন কি আসতে পারে। তমুদ্দুন মজলিস 1952 সালে ভাষা আন্দোলনকে তাদের লেখালেখির মাধ্যমে বেগবান করে, তাই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টিতে তাদের অবদান অনস্বীকার্য। তবে পাকিস্তানি শাসক গোষ্ঠী অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক কর্মকাণ্ড ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রাখে। তবে পাকিস্তানি শাসক গোষ্ঠী অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক কর্মকাণ্ড ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রাখে। উদ্দীপকের তমুদ্দুন মজলিসের মতো ফরাসি বিপ্লবে জনমত গঠনে কারা ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো। তাহলে এটা বুঝতেই পারতেছো তমুদ্দুন মজলিস এটা কিভাবে জ্ঞান বিজ্ঞান বা সাহিত্য বা দর্শনের মাধ্যমে ভাষা আন্দোলনে প্রভাব রেখেছিল। আর ফরাসি বিপ্লবে জনমত গঠনে কারা ভূমিকা রেখেছে? বিভিন্ন দার্শনিক এবং সাহিত্যিকরা। কারা? বিভিন্ন দার্শনিক ও সাহিত্যিকরা। তার ভেতরে কার কার নাম আমরা পড়েছি আজকে একটু মনে করার চেষ্টা করো। ভলতেয়ার ছিলেন, মন্টেস্কু ছিলেন, এবং ছিলেন কে? জেজ্যাক রুশো ছিলেন। এদের বিভিন্ন বইয়ের মাধ্যমে এরা হচ্ছে সমাজ ব্যবস্থার সমালোচনা করত এবং নতুন পথ দেখাইতো, যেটা মানুষকে অনুপ্রাণিত করছে তারা যে শোষিত হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তাহলে গ নাম্বারের উত্তরটা ডেফিনেটলি করতে পারবা। উদ্দীপকের তমুদ্দুন মজলিসের মতো ফরাসি বিপ্লবে জনমত সৃষ্টিতে কারা ভূমিকা রাখছে? ভূমিকা রাখছে তৎকালীন ফ্রেঞ্চ বিভিন্ন দার্শনিক ও সাহিত্যিক, যার ভিতরে উল্লেখযোগ্য ভলতেয়ার, মন্টেস্কু এবং রুশো, জেজ্যাক রুশো। ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লব আরো ভিন্ন কারণ দ্বারা প্রভাবিত ছিল, ব্যাখ্যা করো। তাহলে ভাষা আন্দোলনের কারণ কি? ভাষা আন্দোলনের কারণ হচ্ছে বৈষম্য। তোমাদের প্রথম পত্র ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বৈষম্যের পেছনে অনেক কারণ ছিল, যে পূর্ব বাংলার মানুষ 56% বাংলায় কথা বলে, টোটাল পাকিস্তানের 56% মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বাংলাকে তারা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে চায় নাই, কারা? পাকিস্তানিরা। এবং শুধু তাই না, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে বৈষম্য ছিল। তো এইটা ভাষা আন্দোলনে তোমার অন্যতম ভাষা আন্দোলনের পেছনে কারণ যে বৈষম্য ছিল। ফরাসি বিপ্লবেরও আরো ভিন্ন কারণ দ্বারা প্রভাবিত ছিল। তাহলে ভিন্ন কারণগুলা কি কি? প্রথম কথা, বৈষম্যের কথা বলতে পারো। বৈষম্যের ভেতরে ওই যে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেটের কথা এখানে চলে আসবে। সেই সাথে ছিল রাজতন্ত্র, অযোগ্য রাজতন্ত্র, যে ষোড়শ লুই থেকে শুরু করে মানে কি বলে তার আগে কয়েকজন ছিল, তারা ভোগ বিলাসে ব্যস্ত ছিল, এবং সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি। হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রধান প্রেক্ষাপট। অ্যান্ড ইমিডিয়েট কারণ যদি চিন্তা করো, জাতীয় অধিবেশন স্থগিত, হ্যাঁ,
জাতীয় অধিবেশন স্থগিত। এই সব কারণ মিলেই কিন্তু ফরাসি বিপ্লবটা শুরু হয়। তাহলে দুইটা প্রশ্ন যদি আমি লিখতাম, কোনটা কিভাবে লিখতাম বলি। গ নাম্বার, উদ্দীপকের তমুদুল মজলিসের মতো ফরাসি বিপ্লব জনমত গঠনে ভূমিকা রেখেছিল বিভিন্ন দার্শনিক ও সাহিত্যিক। তারপর আমি যখন ব্যাখ্যা করতে যাইতাম, ব্যাখ্যার ভেতরে আস্তে আস্তে লিখতাম যে ভলতেয়ার তার উল্লেখযোগ্য কিছু বইয়ের ভেতরে আসলে মানে কি বলে কিভাবে কি করতে হয়, তিনি বিপ্লবীদের মানে বিপ্লব করতে অনুপ্রাণিত করেছেন। মন্টেস্কু তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বলেছেন। রুশো তিনি কি বলেছেন, সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছেন। এবং বিপ্লবকেরা সবাই অনুপ্রাণিত করেছেন। এই জন্য এই দার্শনিক বা সাহিত্যিকরা তারা নিজেরা বিপ্লবী নন, তিনি বিপ্লবীদের সৃষ্টি করেছেন এবং মানুষের মাঝে বিপ্লব জাগ্রত করেছেন। তাই দুইটা ঘটনার ভিতরে কিছুটা মিল পাওয়া যায়। তমুদুল মজলিস একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, যেটা 1947 সালে সেপ্টেম্বর মাসে গঠিত হয়। তারা কিন্তু প্রথমে একটা বই লেখে, একটা পুস্তিকা লেখে, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি বাংলা নাকি উর্দু। এটা থেকেই মানুষের ভেতরে কিন্তু এই ভাষার প্রতি যে বাঙালি জাতীয়তাবাদ বা চেতনা সেটা জাগ্রত হয়। অ্যান্ড ফাইনালি ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও আরও ভিন্ন কারণ দ্বারা ধাবিত ছিল। তাহলে ভাষা আন্দোলনের কারণগুলো আগে আমাদের জানতে হবে। ভাষাগত বৈষম্য ছিল, আর্থিক বৈষম্য ছিল, সামাজিক বৈষম্য ছিল, রাজনৈতিক বৈষম্য ছিল। তেমনইভাবে ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও যদি আমরা দেখি, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ছিল না, হ্যাঁ, অযোগ্য শাসক ছিল, এখানে দুর্নীতি ছিল, অনিয়ম ছিল এবং শ্রেণী বৈষম্য ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ছিল না। অ্যান্ড ফাইনালি জাতীয় পরিষদের অধিবেশন যখন বন্ধ হয়, টেনিস কোর্ট শপথের মধ্য দিয়ে আসলে ফরাসি বিপ্লবটা মূলত শুরু হয়ে যায়। তাহলে আশা করতেছি এই চ্যাপ্টার থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, অ্যাটলিস্ট ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া হোয়াট টু রাইট। তাহলে এর মধ্য দিয়ে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব। ওকে, এখন চলে যাচ্ছি সেকেন্ড চ্যাপ্টার, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি, ভার্সাই চুক্তি ও লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জের কথা বলা হচ্ছে। তিনটা পার্ট না, ভার্সাই চুক্তিকে আসলে প্রথম বিশ্বযুদ্ধের অংশ ধরা যায়। তাইলে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং সেই সাথে লিগ অফ নেশনস, এই দুইটা জিনিস নিয়ে পড়তে হবে আমাদের। পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়, আজকে আমরা হয়তো জানার চেষ্টা করব। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে প্রথমে একটু দেখি এক্স্যাক্ট কি কারণে যুদ্ধটা শুরু হইলো, আগে একটু প্রাথমিকভাবে তোমাদেরকে ধারণা দিই। তো বর্তমান সময়ে যেমন আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি সবচেয়ে শক্তিশালী দেশ কারা, উত্তর কি হবে? আমেরিকা অথবা রাশিয়া অথবা চীন হইতে পারে, ভারতের নাম আসতে পারে, ব্রাজিলের নাম আসতে পারে, হ্যাঁ। কিন্তু আজ থেকে 100 বছর আগে যদি এই প্রশ্ন করা হইতো, উত্তরটা ডিফারেন্ট হইতো। আমেরিকা, রাশিয়া তখনও পরাশক্তিতে এভাবে পরিণত হয়নি। তখন মেইন শক্তিশালী দেশ ছিল ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, জার্মানি। কেন? ঔপনিবেশিক শাসন। এই শব্দটা তাহলে বুঝতে হবে তোমাদের। ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসন বা কলোনিয়াল রুল বা কলোনিয়ালিজম জিনিসটা কি? ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করে গেছে, তাই না? এটাকেও কিন্তু কলোনিয়াল রুল বা ঔপনিবেশিক শাসন বলা হয়। ঔপনিবেশিক শাসন সেটাই যখন নিজের দেশের বাইরে অন্য একটা আলাদা ভূখণ্ড, সেখানে আমি ব্যবসা করার জন্য যাব, আস্তে আস্তে ব্যবসা করতে করতে ওই এলাকাটার কন্ট্রোল নিয়ে নিব। আমি আমার দেশে আসি, আমি আমার দেশ থেকে দূরের একটা দেশকে শাসন করতেছি, এইরকম বিষয়কে বলা হয় ঔপনিবেশিক শাসন। তো আজ থেকে 100-150 বছর আগে পৃথিবীতে সবচেয়ে বেশি ঔপনিবেশিক শাসন ছিল ব্রিটিশদের হাতে, স্প্যানিশদের হাতে, ফ্রেঞ্চদের হাতে। তো এই দেশগুলোর ভিতরে একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল, কে কাকে টেক্কা দিতে পারে, সাম্রাজ্যবাদী মনোভাব। ঔপনিবেশিক শাসন তো বুঝলাম যে পৃথিবীর বিভিন্ন যে অঞ্চলগুলো এটা কেন দখল করত। আফ্রিকা, এশিয়ার অনেক দেশ ছিল অনুন্নত, এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু এখানে যোগ্য শাসক নাই, এখানে সম্পদগুলো নষ্ট হচ্ছে। তো এটার সুযোগ নিয়ে তারা আর্মি পাঠায় ওই জায়গাগুলো কন্ট্রোল করে নিত। অ্যান্ড কে কত বেশি এলাকা নিজের দখলে আনতে পারে, এরকম একটা মনোভাব, এটাকে সাম্রাজ্যবাদী মনোভাবও বলা হয়। তাইলে পৃথিবীর দেশগুলোর ভিতর ঔপনিবেশিক শাসনের একটা নেশা চলে গেল, নেশা জন্মাইলো, এবং সেই সাথে তাদের মধ্যে হচ্ছে কি বলে একটা সাম্রাজ্যবাদী মনোভাবও জেগে উঠলো। তো এই সাম্রাজ্যবাদী মনোভাব জেগে ওঠার পরে দুইটা সংগঠন তৈরি হইলো, মানে দুইটা জোট বলা যায়, সংগঠন না, দুইটা জোট। একটা ত্রিশক্তি চুক্তি, তিনটা দেশ নিজেদের ভিতরে একটা চুক্তি স্বাক্ষর করলো। তার ভিতরে ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি। বর্তমানে তো দুইটা স্বাধীন দেশ, একটা অস্ট্রিয়া এবং একটা হাঙ্গেরি। অস্ট্রিয়ার হাঙ্গেরি আগে একটা মানে ছিল, রাজতন্ত্রের অধীনে ছিল, তখন এটাকে বলা হইতো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। তো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, জার্মানি, এর সাথে ইতালি, তারা কি চুক্তি স্বাক্ষর করলো? কখনো যদি বাইরের কোনো শত্রু আমাদেরকে অ্যাটাক করে, আমরা তিনজন মিলে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করব। ধরো জার্মানিকে কেউ অ্যাটাক করছে, বাকি দুইজন আগায় আসবে। অস্ট্রো হাঙ্গেরিতে কেউ অ্যাটাক করছে, বাকি দুজন আগায় আসবে। সেম ইতালিতে কেউ আঘাত করছে, বাকি দুজন আগায় আসবে। তো এদের দেখে ইউরোপের বাকি দেশগুলো ভয় পেয়ে গেল, বলল যে ওরা জোট গঠন করছে, আমরা কেন করব না। পরে ত্রিশক্তি আতাত গঠিত হয়, যেটার নাম হচ্ছে ট্রিপল অন্টেটে। এটাতে ছিল কে কে? এটাতে ছিল হচ্ছে তোমার ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। এরা তিনজন মিলে জোটবদ্ধ হইল
যে ওদের মতো আমাদেরকেও যদি কেউ কখনো অ্যাটাক করে আমরা তিনজনই একে অন্যকে বাঁচানোর চেষ্টা করব। তাহলে পৃথিবীর দেশগুলোর ভেতরে যে একটা অসুস্থ প্রতিযোগিতা, সাম্রাজ্যবাদী মনোভাব এবং ঔপনিবেশিক শাসন করার নেশা, এটা বিশ্বযুদ্ধ সৃষ্টির পেছনে একটা অন্যতম কারণ ছিল। সবার মনের ভিতরে ফুলে ফেপে ছিল যে আমি পাইলেই ওকে একদম মেরে ফেলে দিব, এরকম অবস্থা। কিন্তু এক্স্যাক্ট কারণের অভাব ছিল। তুমি যদি একদম এক্স্যাক্ট কারণ চিন্তা করো, তাহলে সারাওভা হত্যাকাণ্ড, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের কথা যেটা বললাম, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের একজন যুবরাজ ছিলেন, তার নাম হচ্ছে ডিউক ফার্ডিনান্দ। তিনি তার স্ত্রী সহ সার্বিয়াতে বেড়াতে যান। বেড়াতে যাওয়ার পরে ওইখানে সার্বিয়ার আততায়ী মানে সন্ত্রাসীর গুলিতে দুইজনই এই দম্পতি মৃত্যুবরণ করে। একটা দেশে রাজার ছেলে, তাকে মেরে ফেলছে। অস্ট্রো হাঙ্গেরি তো চুপ করে থাকবে না। অস্ট্রো হাঙ্গেরি পরবর্তীতে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো মাথায় রাখবা, যুদ্ধ যখন যে শুরু করে সে অক্ষশক্তি, যার বিরুদ্ধে শুরু করছে তাকে বাঁচানোর জন্য যারা যারা আসতেছে, ওই যে পক্ষ যে নিজেদেরকে ডিফেন্ড করতেছে তারা হচ্ছে মিত্র শক্তি। তাইলে বিশ্বযুদ্ধে দুইটা পক্ষ, একটা হচ্ছে অক্ষ শক্তির দেশ, একটা মিত্র শক্তির দেশ। অক্ষ কারা? যারা শুরু করলো, যারা নিজেদেরকে বাঁচাইতেছে তারা কি? মিত্র শক্তি। তাহলে খেয়াল করো, মিত্র শক্তি যারা বাঁচাইতে আসলো, আর সেন্ট্রাল পাওয়ার্স বা অক্ষ শক্তি যারা শুরু করলো। তাহলে শুরু করলো কে? অস্ট্রো হাঙ্গেরি। তাহলে অস্ট্রো হাঙ্গেরির সাথে কার কার চুক্তি ছিল? তোমার জার্মানির চুক্তি ছিল এবং ইতালির চুক্তি ছিল। এই জন্য অস্ট্রো হাঙ্গেরি যখন সার্বিয়াতে আক্রমণ করলো, জার্মানিও সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তার মানে জার্মানি অক্ষশক্তির দেশ। কিন্তু ভাই ইতালি কই গেল? ইতালি যুদ্ধ শুরু হওয়ার পরেই কিছু বেঈমান বন্ধু থাকে না, ওদের মতো পালায় চলে যায়। 1915 সালে ওই জোট থেকে বের হয়ে যায়। আমি যে ট্রিপল অ্যালায়েন্সের কথা বললাম, ত্রিশক্তি চুক্তি, ওই জোট থেকে ইতালি বের হয়ে যায়। পরবর্তীতে তুরস্ক তখন ছিল না, তখন এটাকে বলা হতো অটোমান সাম্রাজ্য। আমরা সুলতান সুলাইমানের নাম শুনছি না? এই অটোমান সাম্রাজ্য তখন তুরস্ক সহ আশেপাশের এলাকাকে কন্ট্রোল করত। এই তুরস্ক যোগ দেয় পরবর্তীতে, এবং সেই সাথে যোগ দেয় বুলগেরিয়া। এরা সেন্ট্রাল পাওয়ার্স বা অক্ষশক্তি। আর সার্বিয়াকে বাঁচানোর জন্য কে কে আসে? ওইদিকে যারা ওদের বিপক্ষে যে তিনটা দেশ দাঁড়াইছে, হ্যাঁ, আমার কি বলে, কারো যদি শত্রু হয়, মানে সে যদি আমার বন্ধু হয়, সে আমারও শত্রু, ব্যাপারটা এইরকম যে সার্বিয়াকে বাঁচানোর জন্য ওরা অপেক্ষা করতেছিল যে জার্মানিরা তো অ্যাটাক করছে, যাই আমরা সার্বিয়াকে বাঁচাইতে যাই। তাহলে ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া যোগ দেয়। আস্তে আস্তে যোগ দেয় রোমানিয়া, জাপান, ইতালি এবং যুক্তরাষ্ট্র। ইতালি কিন্তু পরে গাদ্দারি করে এই পক্ষে জয়েন করছে, যখন বুঝছে ওদের জেতার সম্ভাবনা কম, এদের সাথে যুক্ত হই। ঠিক আছে? তো যাই হোক না কেন, প্রথম বিশ্বযুদ্ধকে ইংরেজিতে গ্রেট ওয়ার বা ওয়ার অফ দ্য নেশনস নামে আখ্যায়িত করা হয়। 1914 সালের 28 জুলাই যুদ্ধ শুরু হয় এবং 1918 সালের 11 নভেম্বর চূড়ান্ত যুদ্ধবিরতির মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটে। মিত্রশক্তি সেন্ট্রাল পাওয়ার্সকে পরাজিত করে। তার মানে মিত্রশক্তি অক্ষশক্তিকে পরাজিত করে। ঠিক আছে? প্রায় 90 লাখ মানুষের মৃত্যু হয়। 70 লাখ সামরিক মানুষ, বেসামরিক মানুষ 70 লাখ, আর সামরিক মানে আর্মিদের ভিতরে 90 লাখ, আর সাধারণ মানুষ মারা যায় 70 লাখ। সর্বমোট 1.5 কোটি মানুষ মারা যায়। বিশ্বযুদ্ধ কেন বলা হয়? অনেকগুলা দেশ জড়িত। যখন বিশ্বযুদ্ধ মহাদেশব্যাপী ছড়ায় যায় কোন একটা যুদ্ধ, তখন সেটাকে বিশ্বযুদ্ধ বলা হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আর একটু পড়াই নেই, যেটা কথা বলতেছিলাম, ত্রিশক্তি আতা, ট্রিপল অন্টেটে। হ্যাঁ, ট্রিপল অন্টেটে আর ত্রিশক্তি চুক্তি। ট্রিপল অন্টেটে কে কে ছিল আমি সংক্ষেপে লিখবো, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। ত্রিশক্তি চুক্তিতে কে ছিল? জাপান, ইতালি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। বুঝলাম। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো যদি দেখো আমার সাথে রিলেট করা যায় কিনা। জাতীয়তাবাদ মানে কি? নিজের দেশের প্রতি ভালোবাসা। সামরিক চুক্তি কোনগুলা? এই যে ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল অন্টেটে। গোপন কূটনীতি ও পরস্পর সন্দেহ, ট্রিপল অ্যালায়েন্স গঠন, জার্মানির প্রতি ফরাসিদের প্রতিহিংসা। এর থেকে ভালো, এগুলো তো বইয়ে লেখা, এর থেকে ভালো কারণ তোমরা লিখতে পারবা। কিভাবে? যে ভাই প্রথম বিশ্বযুদ্ধের কারণ যদি বলা হয়, তাহলে প্রথম কারণ ঔপনিবেশিক শাসনের প্রতি যে লোভ, যে নেশা। দ্বিতীয় কারণ যদি বলতে হয় ভাই, সাম্রাজ্যবাদী মনোভাব। তৃতীয় কারণ পরস্পর বিরোধী জোট গঠন, যেমন ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল অন্টেটে। এই তিনটা মূল থিমেটিক কারণ। আর এক্সাক্ট কারণ যদি বলা হয়, অস্ট্রো হাঙ্গেরিয়ান যে যুবরাজ ফার্ডিনান্দ, এই ফার্ডিনান্দের মৃত্যু কোথায়? সার্বিয়াতে মৃত্যু। এর পরবর্তীতে এক্স্যাক্টলি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে তিনটা জেনারেল কারণ আর একটা স্পেসিফিক কারণ। পারবা কি পারবা না? ডেফিনেটলি পারার কথা। সামনের দিকে যদি চলে যাই, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হারে কেন? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হারে অনেকগুলা কারণ আছে। যুদ্ধ শুরু করার পরে জার্মানি সব দিকে অ্যাডভান্টেজ ছিল, যা যুদ্ধ করতেছে সবই জিততেছে। যুদ্ধে কিন্তু শুরুতে আমেরিকা অংশগ্রহণও করে নাই, আমেরিকায় যুদ্ধে আসেও নাই। কিন্তু জার্মানির একটা ইউবোট নামে একটা জিনিস আছে। ইউবোট মানে কি? আন্ডার সি বোট, সমুদ্রের নিচের নৌকা। বাট নৌকা না, এটা সাবমেরিন। এই সাবমেরিন দিয়ে কি করতো?
তারা যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করত, বা জাহাজ ধ্বংসের জন্য সমুদ্রের ভেতরে যে জাহাজ আসে জাহাজ ধ্বংস করতে ব্যয় করত। তো এর মাঝখানে এই বেটা কি করলো, জার্মানি লুসিতানিয়া নামে একটা জাহাজ ছিল, এটা আমেরিকার একটা জাহাজ, যেখানে সামরিক জাহাজ না বা যুদ্ধ জাহাজ না, সাধারণ যাত্রীবাহী মানুষজনের একটা জাহাজ ছিল, এই জাহাজটা ধ্বংস করে ফেলে। এইটা দেখার পরে আমেরিকার চুপ থাকে নাই, আমেরিকা যুদ্ধে জয়েন করে। আমেরিকা যুদ্ধে জয়েন করার পরেই জার্মানির পতন খুব ত্বরান্বিত হয়ে যায়। একই সাথে সব মিত্রশক্তির দেশগুলা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এরা এক হইছে, তাইলে কি আর পারে না। যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে, নৌশক্তিতে মিত্রশক্তির শ্রেষ্ঠত্ব, একই সময় একাধিক ফ্রন্টে যুদ্ধ, ভৌগোলিক অবস্থান, জার্মান রণকৌশলের দুর্বলতা, ফরাসিদের জনযুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান, সবকিছু মিলায়েই জার্মানির পক্ষে আর যুদ্ধে টেকা সম্ভব হয় নাই, আত্মসমর্পণ করতে হয়। ঠিক আছে, তুমি যদি ফলাফলে চিন্তা করো, প্রথম বিশ্বযুদ্ধের অনেকগুলা ফলাফল আছে, তার মধ্যে একটা ফলাফল হচ্ছে অক্ষ শক্তির পরাজয়, মিত্র শক্তির জয়লাভ। হ্যাঁ, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন, পতন মানে কি, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটে এবং অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয়। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। কিসের পতন ঘটে? অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং পরবর্তীতে সিরিয়া, তুরস্ক, এইসব বিভিন্ন দেশ সৃষ্টি হয়। এবং জার্মানির উপরে অনেক শর্ত চাপায় দেওয়া হয়। হ্যাঁ, জার্মানির শর্ত চাপায় দেওয়া হয় এবং জার্মানিকে কোমর ভেঙে দেওয়া হয় একদম, জার্মানির শর্ত। ঠিক আছে, তাহলে এগুলো তো মোটা দাগের শর্ত। যদি তোমাদের বইয়ের কথাই বলি, পূর্ব রণাঙ্গন, পশ্চিম রণাঙ্গন, একই সাথে ইস্টার ফ্রন্টে যুদ্ধ হয়েছে, তারপর হচ্ছে ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধ হয়েছে। ইপ্রের যুদ্ধ, মার্নির যুদ্ধ, গ্যালিপোলির যুদ্ধ, ডার্ডানেলিসের যুদ্ধ, ভার্দুনের যুদ্ধ, নিভেলি অফেন্সিভ। বই থেকে এগুলো এমসিকিউ এর জন্য একটু দেখে নিও, সৃজনশীলে এত স্পেসিফিক লিখতে হয় না, বই থেকে একটু দেখে নিতে পারো। যেমন গ্যালিপোলির যুদ্ধ সমুদ্রপথে একটা যুদ্ধ, কিন্তু শেষমেশ অটোমানরা নিজেদের কাছে দার্দানেলিস প্রণালীটা রেখে দিতে পারে, দার্দানেলিস প্রণালী। ব্যাটেল অফ সোমে, ভিমিরিস, জুটল্যান্ড, ককেসাস অভিযান, সিনাই ও ফিলিস্তিন অভিযান, কুত অবরোধ, ব্যাটেল অফ ম্যাগিদো, জেরুজালেম যুদ্ধ। এগুলো ঠিক ফলাফল না, এগুলো যুদ্ধের বিভিন্ন ঘটনা, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বই থেকে এটা একটু যদি সম্ভব হয় পড়ে নিতে পারো, এমসিকিউ কিছু কমন চলে আসতে পারে। বাট দ্বিতীয় যুদ্ধের প্রভাব বা অ্যাকচুয়াল ফলাফল যদি চিন্তা করো, দেখো পরবর্তীতে জার্মানিতে পুষ্টিহীনতা দেখা দেয়, কারণ ব্রিটিশরা জার্মানদের একদম নৌপথে অবরোধ দিয়ে দেয়, জার্মানিতে খাবার, চিকিৎসা, ওষুধ সব যাওয়া বন্ধ হয়ে যায়, জার্মানিতে পুষ্টিহীনতা দেখা দেয়। হ্যাঁ, আর্মেনিয়া দখল হয়ে যায়, ভার্সাই চুক্তি স্বাক্ষর হয়, জার্মানিতে ইনফ্লুয়েঞ্জা মহামারী দেখা দেয়, শুধু জার্মানি না অনেক জায়গায়, এবং রুশ বিপ্লব হয়, যে রুশ বিপ্লব নিয়ে আজকে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানেই এই রুশ বিপ্লব শুরু হইলে রাশিয়া কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে বের হয়ে যায়, রাশিয়ারও বেশ কিছু ক্ষতি হয়, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটে, অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে, যুক্তরাজ্যের প্রভাব বৃদ্ধি পায়, যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পায়, ফ্রান্সের উপরে আবার প্রভাব বৃদ্ধি পায়, সামাজিক প্রতিক্রিয়াও দেখা দেয় বিভিন্ন কিছু। এখান থেকে পয়েন্টগুলো নিয়ে তোমরা সিকিউ প্রশ্ন লিখতে পারবা। হ্যাঁ, তাহলে সামনে যদি চাই, ভার্সাই চুক্তির প্রধান ধারা, এটাকে দ্বিতীয় ভার্সাই চুক্তি বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় ভার্সাই চুক্তি। চুক্তিটা স্বাক্ষর হয় 1918 সালে, চুক্তিটা কার্যকর হয় 1920 সালে। ফ্রান্সের প্যারিসের কাছে একটা উপশহরের নাম হচ্ছে ভার্সাই। এটা ফ্রান্সের প্যারিসের একটা শহর। এইখানে এর আগেও একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল। ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করছে। এইটা ভার্সাই স্বাক্ষরিত হওয়া দ্বিতীয় চুক্তি, তাই এটাকে দ্বিতীয় ভার্সাই চুক্তি বলা হয়। দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমেই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং অক্ষশক্তির দেশগুলা মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এবং ক্ষতিপূরণ মেনে নেয়। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটার প্রভাব কি ছিল? অনেক প্রভাব ছিল তোমার ভার্সাই চুক্তির, আমরা সেখানে যাব। তার আগে তোমাদেরকে ফাইনালি একটু সামারি করে দিই। তাইলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ এক্স্যাক্টলি যদি বলি 1914 থেকে 1918। দুইটা পার্ট ছিল, মিত্রশক্তি এবং অক্ষশক্তি। ভাই, অক্ষশক্তি কারা? যারা যুদ্ধটা শুরু করে। যুদ্ধ শুরু করেছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, জার্মানি, পরবর্তীতে অটোমান সাম্রাজ্য। একটু ডিটেলসে লিখেই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাইলে প্রথমে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ছিল জার্মানি, এবং বর্তমানে আমরা তুরস্ক নামে যেটা চিনি, আগে ছিল অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্য ছিল অক্ষশক্তির দেশ। আর এইদিকে ছিল ব্রিটেন, ছিল ফ্রান্স, ছিল তারপরে রাশিয়া ছিল, ইউএসএ ছিল, অ্যান্ড একসময় ইতালিও আসে, আরও অনেক দেশ, এদিকে বুলগেরিয়া ছিল, এইদিকে আরও দেশ ছিল, বাট প্রধান দেশ এরা।
তাহলে যুদ্ধ শুরু করছিল অক্ষ শক্তি এবং পরবর্তী ডিফেন্ড করছে মিত্র শক্তি। এরা জয়লাভ করে, এরা হেরে যায়। যুদ্ধ শুরুর কারণ কি কি ছিল মনে করে দেখো। সাম্রাজ্যবাদী মনোভাব ছিল, সব দেশকে কার থেকে বেশি শক্তিশালী সেটা নিয়ে একটা মারামারি। ঔপনিবেশিক শাসন ছিল এবং সেই সাথে বিভিন্ন জোট গঠন। জোটগুলোর কথা মনে আছে? দুইটা জোটের কথা বলছিলাম, একটা ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি, আর একটা ট্রিপল অনটেটে বা এটাকে ত্রিশক্তি আতাত বলা হয়। এটাকে বাংলায় বলা হয় আতাত, এটাকে বলা হয় ত্রিশক্তি চুক্তি। ত্রিশক্তি চুক্তিতে ছিল জার্মানি, ইতালি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এখানে ছিল ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। হ্যাঁ, এই জোট গঠন, ঔপনিবেশিক শাসন এবং সাম্রাজ্যবাদী মনোভাব সবকিছু মিলাই ফাইনালি যখন সার্বিয়া এবং অস্ট্রো হাঙ্গেরিয়ার ভিতর গ্যাঞ্জাম লাগলো, ওইটা জাস্ট একটা ইস্যু ছিল। ওই ইস্যুতেই জার্মানি যখন সার্বিয়াতে অ্যাটাক করে, ব্রিটিশ এবং ফ্রান্সরাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ফাইনালি যুদ্ধ শুরু হয়ে যায়। অ্যান্ড যুদ্ধের শেষ পর্যন্ত এই জার্মানি তথা অক্ষশক্তি পরাজয় বরণ করে এবং যুদ্ধটা সমাপ্তি হয় ভার্সাই চুক্তির মাধ্যমে। হ্যাঁ, এবং যুদ্ধের পরবর্তীতে অনেক শর্ত মেনে নিতে হয়। হোয়াট এভার, এখন আমরা মেইন যে পয়েন্টে যাব সেই পয়েন্টটা হচ্ছে এই চুক্তি মানে যুদ্ধ চলাকালীন তোমার একটা চুক্তি মানে কি বলে সংগঠন গড়ে ওঠে। কারণ যুদ্ধটা শুরু হওয়ার পরে বিশ্বের যে নেতারা তারা মনে করে যে বিশ্ব শান্তির জন্য এরকম যুদ্ধ খুব মানে আমাদের ক্ষতির কারণ হইতে পারে, তাই এমন একটা সংস্থা গড়ে তুলতে হবে, অর্গানাইজেশন গড়ে তুলতে হবে যাতে যুদ্ধগুলো আর না হয়। সেই জন্য গঠিত হয় লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনস উড্রো উইলসন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, তার উদ্যোগে লিগ অফ নেশনস গঠিত হয়। তিনি 14টা দফা উপস্থাপন করেন। কয়টা দফা? 14টা। এই 14 দফার ভিত্তিতেই লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়। লিগ অফ নেশনস 1919 সালে লিগ অফ নেশনসের চুক্তিপত্র গৃহীত হয়, 1920 সালে কার্যক্রম শুরু হয়। লিগ অফ নেশনস গঠিত হয় 1919 সালে এবং কার্যক্রম শুরু হইল 1920 সালে। এদের মেইন কাজ ছিল কি? বিশ্ব শান্তি রক্ষা করা। কিন্তু ওরা ফেল করছে। ওরা ফেল করছে দেখেই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, শেষ না হইতেই 20 বছরের মাথায় আরো একবার বিশ্বযুদ্ধ হইল। তখন বিশ্বের মানুষ বুঝতে পারছে যে লিগ অফ নেশনসকে দিয়ে কাজ হচ্ছে না, এই জন্য লিগ অফ নেশনসের পতন হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া মাত্র। কিন্তু এখন প্রশ্ন যে ভাই লিগ অফ নেশনস কেন ভেঙে পড়লো বা পতনের কারণ কি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য পদ নেয় নাই, গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতি ছিল না, সেনাবাহিনী ছিল না, তোষণ নীতি মানে সুপারিশ করত, আর ইউরোপে একনায়কতন্ত্রের উদ্ভব, সবকিছু কারণে লিগ অফ নেশনস ফেইল করছে। প্রশ্ন করতে পারো ভাই যুক্তরাষ্ট্র কেন যোগদান করলো না? মার্কিন যুক্তরাষ্ট্র যোগদান করে নাই তার কারণ লিগ অফ নেশনসের 10 নম্বর আর্টিকেলে বলা আছে, যদি লিগ অফ নেশনসের সদস্য কোনো রাষ্ট্র যুদ্ধে জড়ায় পড়ে, তার বিরুদ্ধে যদি অবৈধভাবে যুদ্ধ ঘোষণা করা হয়, বাকি মেম্বাররা তাকে বাঁচানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করবে। তার মানে ধরো কথার কথা, ব্রিটেন জাতিপুঞ্জের অংশ, ব্রিটেনকে কেউ অ্যাটাক করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে বাঁচাইতে যাইতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন, তাদের যে সংবিধান, সেটা বলে যে যুদ্ধে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত নিবে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা তাদের সংসদ বা তাদের কংগ্রেস। তাইলে চিন্তা করো, যদি লিগ অফ নেশনসে জয়েন করে তাহলে যুদ্ধ ঘোষণা করার যে ক্ষমতাটা সেটা কি পার্লামেন্টের কাছ থেকে চলে যাবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশনসে জয়েন করে নাই। এরপরে দেখা গেছে যে সিদ্ধান্তই নিতে চায় সদস্য দেশ ব্রিটেন এক কথা বলে, ফ্রান্স আরেক কথা বলে, কোনো এদের ভেতরে ছিল না, ডিসিশন মেকিং এ ইউনিফর্মিটি ছিল না। পাশাপাশি সেনাবাহিনী ছিল না। ইউরোপের বিভিন্ন দেশে যেমন জার্মানিতে হচ্ছে হিটলারের উদ্ভব, ইতালিতে মুসোলিনির উদ্ভব, এই কারণগুলোতে লিগ অফ নেশনস আর ঠিক মতো কাজ করতে পারে নাই, ফেইল্ড হয়েছে। 1939 সালে এটার হচ্ছে ভেঙে যায় এবং অফিসিয়ালি এর পতন ঘটে লিগ অফ নেশনস এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শেষ হয়ে যায় 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে। লিগ অফ নেশনসের ব্যর্থতাটা বুঝলাম। সৃজনশীল প্রশ্ন কেমন আসতে পারে চলো দেখে নেই। 19 শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ঙ্কর আকার ধারণ করে। এমনই এক সময় একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা আছে ব্যাখ্যা করো। খুবই ইজি। উদ্দীপকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলা আছে। ভাইয়া কিভাবে বুঝলাম? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল এক্স্যাক্টলি 1914 সালে। কেন শুরু হয়েছিল? অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যে যুবরাজ ডিউক ফার্দিন্যান্ড, তিনি সস্ত্রীক বেড়াইতে গিয়েছিলেন অস্ট্রিয়া থেকে সার্বিয়াতে গেলেন। সেখানে যাওয়ার পরে কি হইল? তাকে মেরে ফেলে দেওয়া হইল, অ্যাসাসিনেটেড হইলেন, আততায়ীর গুলিতে তিনি শহীদ হইলেন। এরপরে কি হইল? অস্ট্রিয়া সার্বিয়ার এগেইনস্টে বেশ কিছু শর্ত চাপাই দিল, তোমরা অপরাধীর বিচার করো, ক্ষমা চাও, ক্ষতিপূরণ দাও। সার্বিয়া নাকচ করে দিল। এই জন্য অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার উপরে যুদ্ধ ঘোষণা করলো। সেই যুদ্ধে সে জার্মানি যোগ দিল।
জার্মানি এসে যোগ দিল, অ্যান্ড জার্মানি যোগ দেওয়ার পরে ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, পরবর্তীতে রাশিয়া যোগ দিল, শুরু হয়ে গেল বিশ্বব্যাপী একটা যুদ্ধ, যেটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ নামে চিনি। বুঝতে পারছো? সাম্রাজ্যবাদী ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ। এর আগে তো ব্যাখ্যা করলে এটা কোন যুদ্ধ অ্যান্ড এক্স্যাক্টলি কিভাবে শুরু হইলো, এবার ব্যাখ্যা করতে হবে এই যুদ্ধের সময় ওই যুদ্ধের পেছনে ঐতিহাসিক কারণগুলা কি ছিল। তাহলে বারবার সাম্রাজ্যবাদ, তুমি বলবা হ্যাঁ অবশ্যই সাম্রাজ্যবাদী মূল কারণ ছিল, কারণ এই দেশগুলো ঔপনিবেশিক শাসনের নেশায় মত্ত ছিল। ব্রিটিশরা দক্ষিণ এশিয়া আফ্রিকার অনেক দেশ কন্ট্রোল করত, জার্মানি কন্ট্রোল করত ইউরোপের বিভিন্ন দেশ। কোন দেশ কোন জায়গা দখল করতে পারে এদের ভিতরে একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল। এরপরে নিজেদের সাম্রাজ্যবাদকে ছড়ায় দেওয়ার জন্য একদল গঠন করলো ত্রিশক্তি চুক্তি, আরেক দল গঠন করলো ত্রিশক্তি আতাত। ত্রিশক্তি আতাতে যোগদান করলো ফ্রান্স, ব্রিটেন এবং ইতালি। ত্রিশক্তি চুক্তিতে যোগদান করলো কে? জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং ইতালি। তার মানে এই জোটগুলা কেন? তোমার থেকে আমি শক্তিশালী এটা প্রমাণ করার জন্য। তাহলে দীর্ঘদিন ধরে উগ্র জাতীয়তাবাদ, ঔপনিবেশিক শাসনের বিস্তার এবং সামরিক জোটকে শক্তিশালীকরণ, এগুলো কিসের বৈশিষ্ট্য? আমার সাম্রাজ্যবাদী মনোভাবের বৈশিষ্ট্য। সেই মনোভাব থেকেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে একটা ছোট ঘটনা থেকে পৃথিবীতে এরকম কত মানুষই তো মারা যায়। এই সার্বিয়া অস্ট্রিয়া নিজেদের ভিতর মীমাংসা করতে পারতো না? পারতো, কিন্তু প্রতিহিংসা, এই প্রতিহিংসা দেখানোর জন্য জার্মানি যুদ্ধটা লাগায়। পরবর্তীতে অন্য দেশগুলো কিন্তু পিছপা হয় নাই, তারাও ছাড় দেয় নাই, তারাও যুদ্ধে এসে জড়ায় যায়। তাইলে নিঃসন্দেহে বলা যায় সাম্রাজ্যবাদী ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ। কথা কি ক্লিয়ার কিনা বলো? তাইলে মোটামুটি সিকিউ দেখলাম। এবার চলে যাব আমরা 4 নম্বর চ্যাপ্টার, বলশেভিক বিপ্লব। একটা বিপ্লব কিন্তু অনেকগুলো নাম। এই বিপ্লবকে আমরা রুশ বিপ্লব বলি, এই বিপ্লবকে বলশেভিক বিপ্লব বলা হয়, অক্টোবর বিপ্লবও বলা হয়। আমাদের বিপ্লবের যে নাম যেমন জুলাই বিপ্লব, এই বিপ্লবটা অক্টোবর মাসে হয়েছিল বিধায় এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়। অ্যান্ড রাশিয়ার সাধারণ মানুষের বিপ্লব জন্য রুশ বিপ্লব, বলশেভিক পার্টি নেতৃত্বে ছিল বলে বলশেভিক বিপ্লবও বলা হয়। মেইনলি বিপ্লবটা কত সালে হয়েছে? 1917 সালে হয়েছে। কোথায় হয়েছে? রাশিয়াতে হয়েছে। রাশিয়াতে 1917 সালে সংঘটিত যে সমাজতান্ত্রিক বিপ্লব, সেই বিপ্লবটাকে আমরা বলতেছি রুশ বিপ্লব। ভাই একটা তাহলে শব্দ বলে ফেলছে সমাজতান্ত্রিক। এই সমাজতন্ত্র জিনিসটা কি সেটা বোঝানোর তো দরকার। পৃথিবীতে অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো আছে এগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে ধনতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, তারপরে হচ্ছে তোমার সাম্যবাদ আছে, ইসলামিক আছে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আছে। বাট মোটা দাগে দুই প্রকার। একটা হচ্ছে ধনতন্ত্র, ইংলিশে এটাকে বলা হয় ক্যাপিটালিজম, নামটা হয়তো সবাই শুনেছো। আরেকটা শব্দ হচ্ছে সমাজতন্ত্র, যেটাকে আমরা বলি সোশ্যালিজম। দুইটার মধ্যে পার্থক্য কি? ধনতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কথা এখানে সকল মানে কি বলে অর্থনৈতিক স্বাধীনতা বা ক্ষমতা এটা জনগণের হাতেই থাকবে, জনগণ স্বাধীন থাকবে। কিন্তু জনগণ স্বাধীন থাকলে যেটা দেখা যায়, ব্যবসায়িক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে। এই জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অনেক বড় লোক, সেই মালিকের ব্যবসা টেনে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করে তারা অনেক কম টাকা বেতন পায় বা তারা অনেক পিছায় থাকে। এই জন্য এটা বলা হয় ধনতান্ত্রিক ব্যবস্থায় বৈষম্য বেশি, বড় লোকরা অনেক বড় লোক হয়, গরিবরা অনেক গরিব হয়ে যায়। সমাজতন্ত্রে এই কন্ট্রোলটা আসলে মানে কি বলে যে সবার উপরে একটা সমতা ছড়ায় দেওয়া, যে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে এখানে, সবাই তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় এবং কাজ অনুযায়ী তার পরিশ্রম পায়। এখানে একটা ব্যালেন্স চলে আসে, ঠিক আছে? সবাই একদম সমান হয়ে যায় না, বাট এখানে সরকার ইন্টারফেয়ার করে, মানে ওপেন মার্কেট বন্ধ করে দেয়, মুক্তবাজার অর্থনীতি বন্ধ করে দেয়, মানে নিজের দেশের যাতে উন্নতি হয়, মানুষজন যাতে সুবিধা পায়, এরকম কিছু সিস্টেম এখানে আসে। সমাজতন্ত্রে এটা অর্থনৈতিক অ্যাঙ্গেল। রাজনৈতিক অ্যাঙ্গেলও যদি চিন্তা করো, অনেক কিছু হচ্ছে, সব জায়গায় সমতার কথা বলা হয়। তো আইডিয়ালিস্টিক্যালি বা থিওরিটিক্যালি সমাজতন্ত্র সাধারণ মানুষ বা মানে সমাজে বৈষম্যের শিকার হওয়া যারা মানুষ তাদের পক্ষে কথা বলে। তো বলশেভিক বিপ্লব শুরুর পেছনে কারণ কি? তো রাশিয়ার যারা রাজা ছিল, এই রাজাদেরকে জার বলা হইতো। কি বলা হইতো? জার। তো 1917 সালে যিনি রাশিয়ার রাজা ছিলেন তাকে বলা হইতো জার দ্বিতীয় নিকোলাস। রাশিয়ার রাজাদেরকে কি বলা হইতো? জার। তখনকার রাজা ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। এই নিকোলাসের জারতন্ত্রের অযোগ্যতা, জারতন্ত্র মানেই তো বুঝতেছো রাজতন্ত্র বোঝানো হচ্ছে, এই বাস্তবতা বিমুখ ছিলেন। মানে আসলে কি করা লাগবে, মানে বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সাধারণ মানুষ কি চায় সবকিছু নিয়ে উদাসীন ছিলেন, একজন অযোগ্য ব্যক্তি ছিলেন। তাহলে জারতন্ত্রের অযোগ্যতা একটা কারণ ছিল। সমাজতান্ত্রিক মতবাদের উদ্ভব, কার্ল মার্কস এবং ভ্লাদিমির ইলিচ লেনিন, দুইটা মানুষের নাম এখানে মনে রাখবা। কার্ল মার্কস সমাজতন্ত্রের ধারণা প্রবর্তনে যার ভূমিকা অনেক ধরা হয়, এবং সেই সাথে লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, এই দুইজনের মাধ্যমে সমাজতান্ত্রিক মতবাদের উদ্ভব হয়। পৃথিবীতে তো ক্যাপিটালিজমের ভিত্তিতে চলতেছিল, এখানে যে সমতা আনা সম্ভব,
গরিবদের পক্ষেও যে যাদের কিচ্ছু নেই তাদের পক্ষেও যে কথা বলা সম্ভব, এই ধারণাগুলো বা সোশ্যালিজমের কনসেপ্টগুলো আসলো কার্ল মার্কস বা ভ্লাদিমির ইলিচ লেনিনের কাছ থেকে। রাশিয়ার সমাজ কাঠামোর অসারতা মানে কি? এই সমাজের ভেতরে অবস্থা খুব খারাপ ছিল। যারা বড় লোক ছিল অনেক বড় লোক, যারা গরিব অনেক গরিব, মাঝামাঝি কিছু নাই। হ্যাঁ, ব্যবসা করতে করতে কেউ অঢেল সম্পত্তির মালিক, আর শোষিত হইতে হইতে কারো হাতে কিচ্ছু নাই। সমাজ ব্যবস্থার খুব খারাপ অবস্থা। ভূমিদাস শ্রেণীর অসন্তোষ। ভূমিদাস মানে কি? যারা জমিতে যারা কৃষক, তারা ভূমির মালিক ছিল না, মালিক ধরা হইতো জমিদারদেরকে। ভূমিদাস যাদেরকে, তাদেরকে শোষণ করে সব ফলন বা উৎপাদন চলে যাইতো কাদের কাছে? ভূমি মালিকদের কাছে। ঠিক আছে, তারা পরিশ্রম করতো বেশি, কিন্তু সবচেয়ে কম পরিশ্রম করে টাকা পয়সা পাইতো কারা? জমির মালিকরা। আর ভূমিদাসরা থাকতো সবচেয়ে অবহেলিত। তারপরে শ্রমিক আন্দোলন, আস্তে আস্তে বিভিন্ন শ্রমিক আন্দোলন গড়ে ওঠা শুরু করে। লেখক ও দার্শনিকদের অবদান, বিভিন্ন লেখক এবং দার্শনিকদের এখানে অবদান ছিল। ঠিক আছে, টলস্টয়, ম্যাক্সিম গোর্কি, তারপর দস্তয়েভস্কি, নামগুলো একটু মনে রাখতে পারো, সৃজনশীল লিখতে হেল্প করবে। টলস্টয় বা টলস্টয় দুইটাই বলা যায়, টলস্টয়, ম্যাক্সিম গোর্কি, এবং সেই সাথে ছিলেন দস্তয়েভস্কি। এই সাহিত্যিকরা, যেমন ওইখানে আমরা দেখছিলাম কি, ওইখানে আমরা কি দেখে আসছিলাম যে ভলতেয়ার ছিল, রুশো ছিল, তারপর হচ্ছে মন্টেস্কু ছিলেন। ঠিক এইখানে লিও টলস্টয়, ম্যাক্সিম গোর্কি, দস্তয়েভস্কি এরকম কিছু সাহিত্যিক বা দার্শনিক তাদের লেখনীর মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করা শুরু করেন। গুপ্ত সংগঠনের আন্দোলন, এই যে বলশেভিক পার্টির কথা বললাম, এরকম বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসতেছিল। অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয়। মানে কি? প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া কিন্তু মিত্রশক্তির অংশ ছিল, মিত্রশক্তি কিন্তু যুদ্ধে জয়লাভ করে। কিন্তু রাশিয়া যতদিন পর্যন্ত 1917 সাল পর্যন্ত যুদ্ধ করছে, জার্মানির কাছে প্রতিনিয়ত মানে একটার পর একটা যুদ্ধ হারছে এবং অবস্থা খারাপ হয়ে গেছিল। পরে না আমেরিকা আসার কারণে, অন্য মিত্র শক্তিরা অবদান রাখার কারণে ফাইনালি আত্মসমর্পণ করছে, কিন্তু যুদ্ধের ফলে আর্থিকভাবে, সামরিকভাবে সব দিক থেকে রাশিয়ার অবস্থা খারাপ হয়ে গেছিল। তাহলে ছোট্ট করে যদি সামারি করি, রুশ বিপ্লব সৃষ্টি হওয়ার পেছনে কারণ কি? দীর্ঘদিন ধরে রাজার শাসন ছিল। রাজাদেরকে আমরা জার বলতাম, রাজার শাসনকে জারতন্ত্র বলতাম। দ্বিতীয় নিকোলাস তিনি যোগ্য শাসক ছিলেন না। সমাজের ভিতরে শ্রেণী বিভাজন ছিল, ধনীরা অনেক ধনী, গরিবরা অনেক গরিব। নতুন থিওরি আসলো, নতুন প্রিন্সিপাল আসলো। থিওরি বা প্রিন্সিপাল কি? যে সমাজতন্ত্র এবং ধনতন্ত্র। সমাজতন্ত্রের ধারণাটা আসলো কার্ল মার্কস বা ভ্লাদিমির ইলিচ লেনিনের হাত ধরে। তার পরবর্তীতে বিভিন্ন সংগঠন, শ্রমিকদের আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়, সব কারণ মিলাই ফাইনালি দেখা গেল 1917 সালে একটা বিপ্লব হইল, যেটাকে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বলা হয়। এই বিপ্লবটা সফল বিপ্লব ছিল এবং ইতিহাসের একমাত্র সমাজতান্ত্রিক সফল বিপ্লব। বিপ্লব পরবর্তী সময় কি দেখা দিল? যে লেনিন ক্ষমতায় চলে আসলো, রাজতন্ত্রের পতন ঘটলো। তাহলে লেনিনের এপ্রিল তত্ত্বের কথা যদি আসি, এপ্রিল তত্ত্বের কথায় কি বলা আছে? এপ্রিল থিওরি বা এপ্রিল তত্ত্ব জিনিসটা কি? এটা ভ্লাদিমির ইলিচ লেনিন তিনি 1917 সালের এপ্রিল মাসে বেশ কিছু থিওরি দিলেন। থিওরিগুলা কি? থিওরি না, তিনি বেশ কিছু মানে মানুষের সামনে প্রেজেন্ট করলেন যে আমরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করতে চাই। এই যে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন আর ফ্রান্সকে হেল্প করতে গেছি আমরা, বা সার্বিয়াকে বাঁচাইতে গেছি, আমাদের কি উপকার হয়েছে? বরঞ্চ লস হয়েছে বেশি। তাইলে লেনিন জানাইলেন যুদ্ধের বিরুদ্ধে হবে আমাদের অবস্থান। জারতন্ত্রে তিনি পক্ষে না, তিনি বলতেছেন রাজতন্ত্র চলবে না, চলবে এখানে প্রজাতন্ত্র। ক্ষমতার জারদের হাতে থাকবে না, ক্ষমতা থাকবে প্রজাদের হাতে। তাইলে একটা কারণ যদি আমি বলি, অবস্থান যুদ্ধের বিরুদ্ধে অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে অবস্থান, এবং জার নয় প্রজাদের হাতে ক্ষমতা। এই দুইটা পয়েন্ট মনে থাকলেই কিন্তু তোমার এইটার অ্যান্সার তোমার কাছে চলে আসবে যে আসলে এপ্রিল তত্ত্বতে কি বলা হয়েছিল। শুধু কি তাই? শুধু তাই না, যে রাষ্ট্রীয় ব্যাংক ব্যবস্থা থাকবে এবং হচ্ছে সেই সাথে কি বলে বলশেভিক যে পার্টি তাদেরকে পূর্ণ ক্ষমতা দিতে হবে, সমাজ কাঠামোর চেঞ্জ আনতে হবে, এরকম অনেক কথা বলেছিলেন ভ্লাদিমির লেনিন তার এই এপ্রিল থিওরিতে। দেখো, সামরিক সরকারের সাথে অসহযোগিতা করা, ক্রমাগত যুদ্ধবিরোধী প্রচার চালানো, সকল জমি রাষ্ট্রীয়করণ। তাইলে 1917 সালের এপ্রিল মাসে ভ্লাদিমির ইলিচ লেনিন একটা থিওরির মাধ্যমে তিনি জানালেন যে আমাদের অবস্থান হওয়া উচিত যুদ্ধের বিরুদ্ধে, ক্ষমতা জারদের হাতে নয়, থাকা উচিত প্রজাদের হাতে, রাষ্ট্রীয় ব্যবস্থার চেঞ্জ আনা উচিত, এবং সেই সাথে আমাদের সামরিক সরকার এদের সাথে আমরা অবস্থান করব না, এবং হচ্ছে আমাদের কি বলে বলশেভিক পার্টির পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। এইগুলাকে একত্রে আমরা বলতেছি এপ্রিল তত্ত্ব বা এপ্রিল থিওরি। পরবর্তীতে যদি বলশেভিক বিপ্লবের ফলাফল দেখতে যাই, ফলাফলগুলো দেখি। পৃথিবীর ইতিহাসে প্রথম সফল
একমাত্র না, প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব ছিল বলশেভিক বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়। ফলে সারা পৃথিবীর আর্থসামাজিক প্রক্রিয়ায় এক নতুন ধারার অভিযাত্রা শুরু হয়। বলশেভিক বিপ্লবের মাধ্যমে কৃষক শ্রমিক শ্রেণী অনেক ক্লান্তির পরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় পুরনো সামাজিক সম্পর্ক, পুরনো প্রশাসনিক কাঠামো বাতিল হয়ে যায়। তার পরিবর্তে দেশে প্রতিষ্ঠিত হয় নতুন এক সামাজিক সম্পর্ক এবং নতুন এক প্রশাসনিক কাঠামো। বলশেভিক বিপ্লব পশ্চিমা সভ্যতার মূল শক্তির বিরুদ্ধে, পশ্চিমা সভ্যতা বলতে আমেরিকার কথা বলা হচ্ছে, আমেরিকার যে আধিপত্য সেই শক্তির বিরুদ্ধে এক সংগ্রামের প্রেরণা। এটা পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থার উপর ভীষণ আঘাত করে। পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে এক নতুন বিকল্প ও সামগ্রিক মানব কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করে। বলশেভিক বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত হয়ে উপনিবেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। গোটা পৃথিবীর কৃষক ও শ্রমিক সমাজকে শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে উৎসাহিত করে বলশেভিক বিপ্লব। এগুলো বইয়ের ভাষা, কিন্তু সহজ করে যদি বলি যে আসলে বলশেভিক বিপ্লবের ফলাফলগুলা কি, ফলাফল যদি বলতে চাই, 1 নম্বর ফলাফল জারতন্ত্রের পতন। তন্ত্রের পতন, তার জারতন্ত্রের পতন মানে তো বুঝছো, দ্বিতীয় নিকোলাসের পতন হইল, জারতন্ত্র শেষ এবং প্রজাদের হাতে ক্ষমতা চলে গেল। একই সাথে কি হইল, প্রজাদের হাতে ক্ষমতা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে যদি যাও, সমাজতন্ত্রের উত্থান। ধনতন্ত্রের বিরুদ্ধে যে সমাজতন্ত্রের উত্থান ঘটলো, এখানে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা। শুধু কি তাই, যুদ্ধের অবস্থান এবং পুরো দেশের সামাজিক পরিবর্তন, কাঠামোর পরিবর্তন, সকল ধরনের যে কাঠামো আছে কাঠামোর পরিবর্তন হইল। এন্ড ফাইনালি এর পরবর্তীতে আর কি হইল, যে এই যে রাশিয়া থেকে এটার নাম চেঞ্জ হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন। তোমরা সোভিয়েত ইউনিয়ন নাম শুনছো, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হইল এবং পশ্চিমা বিশ্বকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তোমরা যে এত ঔপনিবেশিক শাসন করতেছো বা এত কিছু করতেছো, পুঁজিবাদী শাসন ব্যবস্থা, তার এগেইনস্টে আমার নতুন একটা মডেল, বিকল্প একটা মডেল। এবং সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্টলি জোর দিয়ে যেটা বলবা, সকল ধরনের বৈষম্যের অবসান। বৈষম্যের অবসান মানে ধনী গরিবের বৈষম্যের অবসানটা শুরু হইল এবং সেই সাথে হচ্ছে তোমার যত শোষণ, নিপীড়ন, বঞ্চনা, সেটারও কিছুটা শেষ শুরু হইল এই বলশেভিক বিপ্লবের পরবর্তী সময়ে। তাহলে জারতন্ত্রের পতন, প্রজাদের হাতে ক্ষমতা, সমাজতন্ত্রের উত্থান, কাঠামোগত পরিবর্তন, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা এবং বৈষম্যের অবসান। দেখো মেনশেভিক কথাটা আছে, মেনশেভিক এবং বলশেভিক। মেনশেভিক মানে সংখ্যা লঘু, বলশেভিক মানে হচ্ছে সংখ্যা গুরু বা বেশি সংখ্যক। তাহলে মেনশেভিক শব্দের অর্থ কি, সংখ্যা লঘিষ্ঠ। 1898 সালে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়। এই পার্টির সকলে মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। ভাইয়া মার্ক্সবাদ মানে কি, কার্ল মার্কস যার কথা বলছিলাম, কার্ল মার্কস সমাজতন্ত্রের ধারণা যার কাছ থেকে আসে, তার ধারণায় যারা বিশ্বাস করে তাকে বলা হয় হচ্ছে মার্ক্সবাদ। সকলে মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। 1903 সালে সমাজতান্ত্রিক আন্দোলনের রণকৌশল নিয়ে দলটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা দল বলশেভিক এবং যার দায়িত্ব গ্রহণ করে লেনিন, আরেকটা ছিল মেনশেভিক, নেতৃত্ব গ্রহণ করেন মার্তভ এবং প্লেখানভ। ঠিক আছে, 2টা পার্টি মিলেই কিন্তু বিপ্লব করে, কিন্তু 2টা অংশ ছিল, একটা মেনশেভিক, একটা বলশেভিক, সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, নট ফর দ্য সিকিউ। প্রোলেতারিয়েত, সমাজে 2 শ্রেণীর মানুষ আছে, একটা হচ্ছে বুর্জোয়া এবং আরেকটা হচ্ছে প্রোলেতারিয়েত। এটা আমরা ফ্রেঞ্চ রেভলিউশনেও মোটামুটি পড়ছি। বুর্জোয়া তার মানে কি, যারা ধনিক শ্রেণীর মানুষজন শোষণ করে খায়, আর প্রোলেতারিয়াত মানে হচ্ছে সর্বহারা বা ভূমিহীন। রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার কৃষকরা ছিল অবহেলিত। এ সময় স্টলিনিপিন ভূমি সংস্কার আইনের দ্বারা জোরদার শ্রেণী আবির্ভাব ঘটে। অভাবনটনের কারণে কৃষকদের ভূমি জোরদাররা ঋণের দায়বদ্ধতার অজুহাতে হস্তগত করতে থাকে। ফলে কৃষকরা ভূমিহীন কৃষকে পরিণত হয়, আর ভূমিহীন সর্বহারা কৃষকরাই হলো প্রোলেতারিয়েত। প্রোলেতারিয়েত কথাটার অর্থ কি তাইলে, সর্বহারা। ওই থার্ড স্টেটে যাদের কথা পড়ছি, ঠিক আছে। এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, ভাইয়া কি লিখবো, তাহলে সৃজনশীল প্রশ্ন যদি আসে, ক রাষ্ট্রে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের পেছনে অনেক মহান নেতার বিশেষ অবদান ছিল। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শুরু হলেও রাষ্ট্রশক্তি দ্বারা বিপ্লবী শক্তি বাধাগ্রস্ত হওয়ার পরে তা সশস্ত্র রূপ ধারণ করে। ফলশ্রুতিতে বিশ্ববাসী এক নতুন সমাজ ব্যবস্থার ধারণা লাভ করে। হ্যাঁ, উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা আছে তা ইতিহাসের কোন বিপ্লবের সাথে সদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। বিপ্লবী শক্তি বাধাগ্রস্ত হওয়ার পরে তা সশস্ত্র রূপ ধারণ করে, ফলশ্রুতিতে বিশ্ববাসী এক নতুন সমাজ ব্যবস্থার সাথে ধারণা হয়। শোষণহীন সমাজ ব্যবস্থা তার মানে কি, সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে। কোন বিপ্লবের কথা বলা হয়েছে এখানে, রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কথা বলা হয়েছে। তাহলে বলতে পারি উদ্দীপকের ঘটনাটা আমার পাঠ্য বইয়ের বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। কিভাবে,
উদ্দীপকে বলা আছে শ্রেণী বৈষম্যবিহীন শোষকহীন সমাজ প্রতিষ্ঠা করার কথা। রুশ বিপ্লবে একই কাজ হয়েছিল। দীর্ঘদিন ধরে জারতন্ত্র ছিল, শোষণ ছিল, দুই শ্রেণীর মানুষ ছিল, বুর্জোয়া ছিল, প্রলেতারিয়াত ছিল। এন্ড ধনিক শ্রেণী অনেক ধনী ছিল, গরিব শ্রেণী অনেক গরিব ছিল। কৃষকরা ভূমিহীন কৃষক ছিল, তাদের মালিকানা ছিল না, নিজের জমি, কিন্তু টাকা পয়সার জন্য সব জমি চলে যায় হচ্ছে জমিদারদের কাছে। তো এই শোষণ ব্যবস্থার বিপক্ষে যে বলশেভিক পার্টি এবং হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন তার নেতৃত্বে মার্ক্সবাদ এবং সমাজতন্ত্রের যে উত্থান ঘটে এবং রাশিয়াতে যে সশস্ত্র বিপ্লবটা হয় সেটাই বলশেভিক বিপ্লব। তাহলে গ নম্বর উত্তর করতে পারবো। ঘ নম্বর যদি চলে যাই, উক্ত বিপ্লব কি আন্তর্জাতিক অঙ্গনে কোনো প্রভাব ফেলছিল? ডেফিনেটলি প্রভাব ফেলেছিল। আন্তর্জাতিক অঙ্গনে কি কি? পুরো পৃথিবীতে সোশ্যালিজম কনসেপ্টের ধারণা দিল হচ্ছে এই বলশেভিক বিপ্লব। ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআরই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এই সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা এবং পৃথিবীতে সমাজতান্ত্রিক দেশগুলোর একটা মেরুকরণ হইল। পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ, পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ, তার মানে কি ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ, উপনিবেশবাদকে চ্যালেঞ্জ, অনেক কিছুকে চ্যালেঞ্জ। অ্যান্ড ফাইনালি পুরো বিশ্বে যত কৃষক শ্রেণীর মানুষ আছে, শ্রমিক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে এম্পাওয়ার করা শুরু করলো এবং সেই সাথে পৃথিবীর ভিতর থেকে শোষণ বঞ্চনা যা আছে সেটা কমায় আনার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করা শুরু করলো এই বিপ্লব। তাহলে উক্ত বিপ্লব বলতে বলশেভিক বিপ্লবের কথা বলা হয়েছে। হ্যাঁ, আন্তর্জাতিক অঙ্গনের প্রভাব আছে। এই সমাজতন্ত্রর মানে কি বলে, পৃথিবীকে চিনাইছে সমাজতন্ত্র এবং দেখাইছে রাজতন্ত্রের বিরুদ্ধে যে জনগণের পক্ষে একটা সরকার গঠিত হইতে পারে। দেখাইছে সোভিয়েত ইউনিয়ন গঠন কিভাবে হয়, দেখাইছে হচ্ছে ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করতে হয়, দেখাইছে হচ্ছে তোমার মানে কি বলে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কেমন করে যাইতে হয়। তাহলে ডেফিনেটলি আন্তর্জাতিক অঙ্গনে এর অনেক প্রভাব ছিল। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের রুশ বিপ্লব কি কি পড়তে হবে? রুশ বিপ্লবের প্রেক্ষাপট আমরা দেখলাম, রুশ বিপ্লব কেমনে হইল, এপ্রিল থিওরি এবং সেই সাথে মার্ক্সবাদ, সোশ্যালিজম বা লেনিনবাদ সেটা সম্পর্কে জানলাম এবং রুশ বিপ্লবের ফলাফলও জানলাম। ইনশাল্লাহ এখান থেকে একটা সিকিউ কমন পড়ে যাবে। আরেকটা প্রশ্ন যদি দেখি, আমেরিকার একটি অঞ্চলে ধনী গরিবের বৈষম্য চরম আকার ধারণ করে, তখন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এক আন্দোলনের সূত্রপাত হয়। উক্ত আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীর একজন নেতার প্রচেষ্টায় সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। পরবর্তীকালে বিশ্বের অনেক দেশে উক্ত নেতার আদর্শ ছড়িয়ে পড়ে। কোন ঘটনার মিল পাওয়া যায়? ডেফিনেটলি সেম। এই প্রশ্ন সেম। এখানে রুশ বিপ্লবের সাথে মিল পাওয়া যায়। সমাজ ব্যবস্থাপনার পরিবর্তনে উক্ত নেতার ভূমিকা কি ছিল? ব্যাখ্যা করো। লেনিনের যে অবদানগুলা, এপ্রিল থিওরি কথাটাই যদি ডিটেলসে লেখো, ঘ নম্বরের উত্তরটা তোমরা করতে পারবা। এপ্রিল থিওরি কি তোমাদের বইয়ের কথাও এখানে লেখা আছে, সেই সাথে আমিও সহজ করে তোমাদেরকে বলে দিছি। এটা যদি তোমরা ভালো মতো দেখো, দরকার হলে 2বার দেখবা, ভিডিওটা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চলে যাব পঞ্চম অধ্যায়, হিটলার ও মুসোলিনির উত্থান। হিটলার ও মুসোলিনির উত্থান এবং ছোট্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হইলো সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে যাব এখানে। হ্যাঁ, তাহলে পঞ্চম চ্যাপ্টার যদি আমরা যাই, হিটলার ও নাজি বাহিনী। হিটলার জার্মানির তোমরা সবাই কম বেশি জানো এবং তার যে রাজনৈতিক দল সেটার নাম ছিল নাজি বাহিনী বা নাজি বাহিনী। কিভাবে হিটলারের উত্থান হইলো আমরা কম বেশি সবাই জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে ভার্সাই চুক্তিতে যে শর্তগুলো আরোপ করা হয় সেই শর্তগুলো মানা জার্মানির জন্য অনেক অপমানজনক ছিল। ভার্সাই চুক্তিতে আসলে কি বলা হয়েছিল, মানে একটা যুদ্ধ তো হারছে, এই যুদ্ধের জন্য দায়ী করা হয় জার্মানিকে এবং জার্মানির কাছে বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। জার্মানি ক্ষতিপূরণগুলো দিতে রাজি হয় এবং পরবর্তীতে জার্মানি পৃথিবীতে যেসব জায়গা শাসন করত তার যে উপনিবেশিক কলোনিগুলো ছিল সেগুলো ছেড়ে দিতে হয় মিত্রশক্তির দেশগুলোর কাছে। শুধু তাই না, ইভেন জার্মানির মূল ভূখণ্ডের ভেতর থেকেও অনেক জায়গা থেকে জার্মানি সামরিক বাহিনী প্রত্যাহার করে নিতে হয়। তো একটা তো যুদ্ধে হারছে, এত অপমান, তো জার্মানি মানুষের ভেতরে চাপা ক্ষোভ ছিল। অ্যান্ড এটা হিটলার আরও বেশি মনে ফিল করতে পারছে, ওই জন্য তার ভেতরে যে উগ্র জাতীয়তাবাদ সেটা গ্রো করে এবং একটা সময় আসলে সে মানে জার্মানির ক্ষমতায়ও চলে আসে। তো জার্মানির উপরে ভার্সাই সন্ধির শর্তারও প্রথম যুদ্ধ শেষে জার্মানিকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করা হয়। জার্মানিকে প্যারিস শান্তি বৈঠকে ডেকে একতরফাভাবে ভার্সাই সন্ধির শর্তগুলো চাপানো হয় এবং স্বাক্ষর দিতেও বাধ্য করা হয়। অ্যান্ড জার্মানির প্রভাবশালী কমিউনিস্ট দল মহামন্দা 1929 থেকে 40 সালের মহামন্দা গ্রেট ডিপ্রেশন। মহামন্দা মানে কি, অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থা ছিল, বেকারত্ব বেড়ে গেছিল, দেশে কামকাজ ছিল না, এটাকে গ্রেট ডিপ্রেশন বলা হয় বা মহামন্দাও বলা হয়। মুদ্রাস্ফীতিজনিত কারণ, মুদ্রাস্ফীতি মানে কি, সবকিছু দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। হিটলারের জন্য অনেক সুবিধা হয় কারণ নাৎসিরা জার্মানির বেকার মধ্যবিত্ত শ্রমিকদের বোঝাতে সক্ষম হন তারা ক্ষমতা এলে এসব সমস্যার সমাধান করে দিবে। তারপর যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি, কারণ জার্মানির শ্রেষ্ঠ জাতি। হিটলারের নাৎসি দলের সমর্থকরা জার্মান জাতীয়তাবাদকে তীব্রতর করার জন্য ব্যাপক প্রচার চালাতে থাকে। তারা জার্মান শিশুদেরকে ইহুদি বিদ্বেষ শিক্ষা দিতে থাকে। জার্মানি যুবশক্তি সকল প্রচারণায় আত্মনিয়োগ করে এবং হিটলারকে শ্রেষ্ঠ মানব মনে করে। হ্যাঁ, তো এই সব কারণগুলো মিলাই তার মানে বুঝতে পারলাম একটা ব্রেন ওয়াশ করছে যে আমাদের এত অপমান,
এবং দেশের অবস্থা খারাপ, আমরা ক্ষমতায় আসলে সব কিছুর প্রতিশোধ নিব। তো এইভাবেই নাৎসি পার্টি এবং হিটলারের উত্থান হয়। এবং আরেকটা অক্ষশক্তি চুক্তি স্বাক্ষর করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জার্মানি ও ইতালির মধ্যে পরস্পর। যে ইতালি ওই প্রথমে চুক্তি থেকে বের হয়ে গেছিল, মনে আছে, ত্রিশক্তি চুক্তি, ওই ইতালির সাথেই কিন্তু জার্মানি আবার যে চুক্তি করছে, পরস্পর সহযোগিতা ভিত্তিক যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তাই অক্ষশক্তি চুক্তি নামে পরিচিত। হ্যাঁ, তাইলে জাপান এবং কি বলে জার্মানিরও ভেতরেও এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। তাহলে তিনটা দেশের ভেতরে চুক্তিটা ছিল, জাপান, জার্মানি এবং ইতালি। দুইটা যে একটা আই, জাপান, জার্মানি এবং ইতালি, এদের ভেতরে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। হ্যাঁ, বুঝলাম ভালো করে। কিন্তু ইতালি কেন যোগদান করলো, মানে তিনটা দেশেরই কেন যোগদান করলো, এখন একটা একটা করে বোঝো। জাপানে হিটলারের উত্থান হইল একদিকে, জাপানে হিটলারের উত্থান। ইতালিতে হইল মুসোলিনির উত্থান। আমরা বেনিতো মুসোলিনির নাম শুনছি না, একই রকম, দুই ভাই বলতে গেলে, হিটলার আর মুসোলিনি। আর জাপানে হিরোহিতো ছিল তখন সম্রাট। এখন তো জাপান অনেক শান্তিপ্রিয় দেশ, ওই সময় জাপান পুরো এশিয়া দখলে ছিল, এরকম অবস্থা। কোরিয়া থেকে শুরু করে তোমার মালয়েশিয়া, তারপর হচ্ছে চায়নার বিভিন্ন অংশ, অনেক কিছুই হচ্ছে জাপানের দখল ছিল, একটা সাম্রাজ্যবাদী দেশ ছিল। তো তিনটা দেশেরই সাম্রাজ্যবাদী মনোভাবের কারণে তিনটা দেশ আবার জোটবদ্ধ হইল, অক্ষশক্তি চুক্তি স্বাক্ষর করলো জাপান, জার্মানি এবং ইতালি পরস্পরের মধ্যে। এরপরে মুসোলিনি ও ফ্যাসিবাদ। মুসোলিনির ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ মানে কি, আমি যা করব তাই, রাষ্ট্রই প্রধান, মানে কি বলে, রাষ্ট্র নিজস্ব স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে জনগণের কথা মাথায় না রেখে, এটাই হচ্ছে ফ্যাসিবাদ। মুসোলিনির ফ্যাসিবাদ রাষ্ট্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তার মতবাদ একটি একনায়কতন্ত্র মতবাদ, মানে একাই রাজা, সে যা বলবে তাই। ফ্যাসিবাদের মতে স্বাধীনতা জনগণের অধিকার নয়, কর্তব্য। রাষ্ট্রের দাসত্ব মান্য করাকেই তারা স্বাধীনতা মনে করে। তারা সমাজ বলতে জাতি ও জাতি বলতে রাষ্ট্রকে বোঝাতো। এই রাষ্ট্র জনগণের জন্য আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতীক। ফ্যাসিবাদের বিচিত্র স্লোগান ছিল, মুসোলিনি সর্বদাই সঠিক কাজ করেন। এভাবে এক জাতি, এক রাষ্ট্র, এক দল, এক নেতা আদর্শের উপর মুসোলিনির ফ্যাসিবাদ গড়ে ওঠে। এখানে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত জীবনও গড়ে তুলতে পারবে না, রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী তাকে সবকিছু করতে হবে। কোনো ক্ষেত্রে ব্যক্তির পছন্দ অপছন্দের কোনো প্রশ্ন উত্থাপন করা চলবে না, এখানে রাষ্ট্রই সর্বসর্বা। মুসোলিনি ফ্যাসিবাদের মূল কথা হলো, রাষ্ট্রের জন্যই সবকিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিছুই নয় এবং রাষ্ট্রের বাইরেও কিছু নয়। তাহলে বুঝতে পারতেছো ফ্যাসিবাদ জিনিসটা কি, ফ্যাসিবাদের মূল প্রবক্তা ছিলেন মুসোলিনি, এবং ফ্যাসিবাদ জিনিসটা কি আমরা কিন্তু বুঝলাম। এরপর হিটলারের নাৎসিবাদ। নাৎসিবাদ এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র সমাজ জীবনের সর্বেসর্বা এবং চরম ক্ষমতার অধিকারী মনে করা হয়। ফ্যাসিবাদের চেয়ে নাৎসিবাদ অর্থাৎ মুসোলিনির চেয়ে হিটলার অনেক বেশি হিংস্র ও ধ্বংসাত্মক স্বৈরশাসনের সৃষ্টি করে, যার জন্য ইতালি অপেক্ষা জার্মানিতে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র অনেক বেশি লাঞ্ছিত ও পদদলিত। নাৎসিবাদের মতে গণতন্ত্র মূর্খ, নির্বোধ ও অযোগ্যদের শাসন, এবং এই শাসনে মানুষের সত্যিকারের মুক্তি সম্ভব নয়। নাৎসি মতবাদে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নাই, রাষ্ট্রের জন্য নিজেকে নিঃশেষে উৎসর্গ করে দেওয়ার মধ্যেই ব্যক্তি জীবনের সার্থকতা নিহিত। নাৎসি জার্মানিতে যিনি নেতা তিনিই সরকার প্রধান, জার্মান জাতির প্রধান। হিটলারের মতে জার্মান জাতি হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জাতি এবং বিশ্বকে শাসন করার দায়িত্ব দিয়েই সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে একটি ফুলের দুইটা বৃন্ত, এরকম বলা যায় যে ফ্যাসিবাদ আর নাৎসিবাদ মূল কথা সেম। মুসোলিনি, হিটলার দুইজনের মডেলও মূল কথা সেম। আমি প্রধান, রাষ্ট্রই প্রধান, রাষ্ট্র যা বলবে, রাষ্ট্রের কথার বাইরে তোমার পার্সোনাল চয়েস, স্বাধীনতা বলে কিছু নাই। কিন্তু ফ্যাসিবাদের থেকে নাৎসিবাদ আরো সহিংস ছিল, আরো সশস্ত্র ছিল। বুঝতে পারছি? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, নাৎসিবাদের জনককে? অ্যাডলফ হিটলার। কোন দেশের? জার্মানির। আর যদি প্রশ্ন আসে ফ্যাসিবাদের জনককে? বেনিতো মুসোলিনি। কোন দেশ? ইতালি। দুইটার মধ্যে যদি পার্থক্য লিখতেও বলে, বা যদি জিজ্ঞেস করে নাৎসিবাদ কি বা ফ্যাসিবাদ কি, অনুধাবনমূলক প্রশ্ন দেয়, আশা করি তোমরা লিখতে পারবা। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইল। ঠিক কি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইল, আগে কারণটা দেখি। ভার্সাই চুক্তিতে এত অপমানজনক কিছু শর্ত দেওয়া হয়েছিল, এই শর্তগুলো আসলে জার্মানির জন্য খারাপ ছিল। এই ভার্সাই সন্ধির যে ত্রুটি বা ভুলগুলো, সেটা একটা কারণ। ভাইমার প্রজাতন্ত্র, জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র ছিল, সেই ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে হিটলার ক্ষমতায় আসার পরে। এই প্রজাতন্ত্রের পতন, হিটলার ভার্সাই চুক্তি মানে নাই। শক্তি সাম্য ধ্বংস, মানে কি পাওয়ার একটা ব্যালেন্স ছিল, এটা মানে ইতালি আর জার্মানিতে এই স্বৈরশাসনের উদ্ভব হওয়ার পরে সেটা ধ্বংস হয়ে যায়। ব্রিটেনের তোষণ নীতি, ইতালি জাপানের আগ্রাসন নীতি, এগুলো এক নজর করে পড়ে যাইতে পারো, বাট কোনোটাই মূল কথা না। তোমাকে সহজ করে বলি, বইয়ের ভাষা বাদ রেখে, কেন শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2? প্রথম কথা বলতে পারো ভার্সাই চুক্তির কথা, যেটা বললাম, ডেফিনেটলি এটা বলতে পারো। ভার্সাই চুক্তির কঠিন কঠিন শর্ত জার্মানির জন্য অপমানজনক ছিল। সেকেন্ড কারণ, উগ্র জাতীয়তাবাদ। কার কার মধ্যে ছিল? জাপান, ইতালি এবং জার্মানির মধ্যে গড়ে ওঠা উগ্র জাতীয়তাবাদ ছিল সেকেন্ড কারণ। 3 নম্বর কারণ হচ্ছে, হিটলার ক্ষমতায় আসার পরবর্তীতে সে আস্তে আস্তে আবারও আগ্রাসী নীতিতে চলে গেল।
তার সাথে বলা চুক্তিতে কিন্তু সে কোনো জায়গাতে মানে জার্মানির ভেতরেও একটা অঞ্চল আছে নাম হচ্ছে রাইনল্যান্ড, এই রাইনল্যান্ডে সামরিক বাহিনী প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু সে এসে আবার সামরিক বাহিনী মোতায়েন করে এই রাইনল্যান্ডে। শুধু তাই না, অস্ট্রেলিয়ার সাথে মানে কি বলে রাশিয়ার সাথে তার একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল যে কি বলে অনাগ্রাসন নীতি, যার মানে সে পোল্যান্ডকে আক্রমণ করবে না, কারণ তার আগে জার্মানি অস্ট্রিয়াকে দখল করে নিছে, প্রথম বিশ্বযুদ্ধে যার পক্ষে ছিল। তখন দেখেই মিত্রশক্তির যারা ব্রিটেন ফ্রান্স ভয় পেয়ে গেছে, কিন্তু কেউ কিচ্ছু বলে নাই, আচ্ছা তুমি অস্ট্রিয়া নিয়ে থাকো। কিন্তু এর পরবর্তীতে রাশিয়া চুক্তি স্বাক্ষর করে তুমি পোল্যান্ডকে দখল করো না, কিন্তু হিটলার পোল্যান্ডকেও আক্রমণ করে বসে। পোল্যান্ডকে আক্রমণ করলে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যায়। ঠিক আছে, এই যে রাশিয়া কর্তৃক অস্ট্রিয়া দখল, হ্যাঁ, রাশিয়া জার্মানি অনাক্রমণ চুক্তি, কিন্তু আবার পোল্যান্ড আক্রমণ, উগ্র জাতীয়তাবাদ। তাহলে মেইন কারণ হচ্ছে এই কয়টা, দেখো এইখান থেকে 3টা, এই একটা এবং এই 3টা, এগুলো যদি ভালো মতো পড়ো তোমারে কেউ আটকাইতে পারবে না। কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হইলো সহজ করে বুঝো, স্লাইডের দিকে তাকাইতে হবে না, গল্পের মতো করে শোনো। প্রথম বিশ্বযুদ্ধই আসলে পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধে ভার্সাই চুক্তি ছিল, যেই চুক্তিতে এমন শর্ত দেওয়া হয়েছিল যে শর্তের পরবর্তীতে আসলে জার্মানির জন্য অপমানজনক ছিল। জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে, জার্মানির নিজ ভূখণ্ডেও তার বাণিজ্য ছিল না, এই জন্য পৃথিবীতে আবার অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। সব মিলাই মানে জার্মানির ভেতরে মানুষজনের অসন্তুষ্টি, এখান থেকে একনায়কতন্ত্রের বিকাশ ঘটে। সেই সাথে ইতালি এবং জাপানেও একই অবস্থা, 3 দেশ মিলে অক্ষশক্তির একটা জোট গঠন করে বা চুক্তি স্বাক্ষর করে। ফাইনালি কি হইল, এই দেশগুলোতে উগ্র জাতীয়তাবাদ গড়ে ওঠা শুরু করলো এবং জাতিপুঞ্জের ব্যর্থতা দেখাই দিল আসলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা এখন সম্ভব না। তো জার্মানি আস্তে আস্তে সামরিক শক্তি বাড়ানো শুরু করলো, সে নিজের দেশের ভিতরে রাইনল্যান্ডে ফের সেনা মোতায়েন করলো, অস্ট্রিয়া দখল করে ফেললো। তখন টনক নড়লো, আল্লাহ এরা কি করতেছে, কিন্তু ব্রিটেন ফ্রান্স রাশিয়া কিচ্ছু বলে নাই, চুপ করে আসছে। তারপরে রাশিয়ার জার্মানির ভিতরে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হইলো, আচ্ছা ভাই তুমি যাই করো পোল্যান্ড আক্রমণ করো না, কিন্তু মানে পোল্যান্ড দুইজনের ভিতরে ভাগ করে রাখার কথা ছিল রাশিয়া এবং জার্মানি, কিন্তু জার্মানি কি করলো, পোল্যান্ডে আক্রমণ করলো, আবারও মিত্রবাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে যুদ্ধটা শুরু করলো কে, জার্মানি। তাহলে জার্মানি আবারও অক্ষশক্তির দেশ, জার্মানি ইতালি জাপান, এই 3টা মনে রাখো, বাকিগুলো মনে না রাখলেও হবে। মিত্রশক্তির দেশ ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং সোভিয়েত ইউনিয়ন, এরা ছিল মিত্রশক্তির দেশ। তাহলে এরা যুদ্ধ শুরু করছে, ওরা বাঁচাইতে আসছে। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হইলো 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে, আর 3 সেপ্টেম্বর হচ্ছে ব্রিটেন আর ফ্রান্স মিলে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 6 বছর চলার পর 1945 সালে যুদ্ধের অবসান ঘটে। কথা বুঝতে পারছি? তাহলে অক্ষশক্তি মিত্রশক্তি পারবো আমরা, ওকে বুঝলাম। ঘটনাবলী কি, জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ, ডেনমার্ক নরওয়ে দখল, বেলজিয়াম হল্যান্ড আক্রমণ, ফ্রান্সে আক্রমণ, ডানকার্ক আক্রমণ এবং হচ্ছে ক্যাম্পেইন প্রতিশোধ। অনেক কিছু আছে, এগুলো তোমরা দেখে যাইতে পারো। কিন্তু যুদ্ধের ফলাফল কি হয়, এই যুদ্ধের ফলাফলও প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ ফলাফল হয়। যুদ্ধের শুরু থেকে জার্মানি অ্যাডভান্টেজ পাচ্ছিল, ফ্রান্সের সাথে এমন যুদ্ধ করতে ফ্রান্স সারেন্ডার করে ফেলছে 41 সালেই। অপারেশন বারবারোসা চালাইছে, সোভিয়েত ইউনিয়নের যে মানে কি বলে লেনিনগ্রাদ, ওইটার পতন ঘটাই দিচ্ছে, খুব বাজে অবস্থা। রাশিয়ার অবস্থা খারাপ, ফ্রান্সের অবস্থা খারাপ, ব্রিটেনের অবস্থাও খারাপ। এই যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র দূরে ছিল মানে আমরা যুদ্ধে অংশ নিব না। কিন্তু জাপান সব করতে করতে পার্ল হারবারে যে মার্কিন সামরিক ঘাঁটি আছে ওইখানে হামলা করলো এবং পায়ে পাড়া দিয়ে আবার আমেরিকাকে নিয়ে আসলো, এবং আমেরিকা যুদ্ধে আসার পরেই আবার পতনটা নিশ্চিত হইল। ফাইনালি একে একে ইতালি আত্মসমর্পণ করলো, জাপান আত্মসমর্পণ করলো, এবং যখন রুশ বাহিনী বার্লিন পর্যন্ত চলে আসলো, বার্লিনের পতন ঘটলো এবং বলা হয় হিটলার আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো। অ্যান্ড ফাইনালি জিতে গেল কে, মিত্রশক্তির দেশগুলা। কিন্তু আমেরিকা তো প্রতিশোধ নিবেই, জাপান যে পায়ে পাড়া দিচ্ছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য জাপানের হিরোশিমার নাগাসাকিতে 2 দিন পারমাণবিক বোমা হামলা হয়, একটা 6 আগস্ট আর 9 আগস্ট। লিটল বয় আর ফ্যাটম্যান নামে 2টা পারমাণবিক বোমা হামলা হয় জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে। বুঝলাম। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, প্রগতিশীল দেশসমূহ অর্থাৎ মিত্রশক্তির দেশদের বিজয়, উপনিবেশবাদী দেশগুলোর মুক্তির আন্দোলন, সোভিয়েত ইউনিয়নের শান্তির নীতি, কমিউনিস্ট ও গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য, যুক্তরাষ্ট্র সোভিয়েতের শক্তি বৃদ্ধি, মানব সভ্যতা ধ্বংসের ইঙ্গিত। বইয়ের কথা ভাই মনে থাকে না, সহজ করে বলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সহজ কথা, মিত্রশক্তি জয়লাভ করলো। শুধু তাই না, পৃথিবীর যত ঔপনিবেশিক শাসন আছে ভাঙা শুরু করলো। চিন্তা করে দেখো, পৃথিবীতে যত স্বাধীন দেশ, এরা বেশিরভাগ স্বাধীন হয়েছে 1945 থেকে 1960-এর মাঝখানে। তার কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ভারতকে স্বাধীন করছে কবে, ব্রিটিশরা 47 সালে। খেয়াল করে দেখো এরকম অনেক দেশ আছে। তার মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে উপনিবেশগুলো স্বাধীন হওয়া শুরু করে।
অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ফলাফল হচ্ছে স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ নিয়ে আমরা একটু পরে পড়ব, বাট আপাতত জেনে রাখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফলাফলের মধ্যে মিত্রশক্তির জয়, অক্ষশক্তির পরাজয়। পৃথিবীতে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা বেড়ে যায় এবং পৃথিবী দুইটা ব্লকে ভাগ হয়ে যায়, কমিউনিস্ট ব্লক এবং ক্যাপিটালিস্ট ব্লক, এবং উপনিবেশগুলো স্বাধীন হইতে থাকে। এইগুলা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রধান ফলাফল। ভাই কেমন প্রশ্ন আসতে পারে এখান থেকে একটু দেখি। এখান থেকে দেখো, উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের কারণে ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। একসময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তিপ্রাপ্ত হয় এবং শাস্তি হিসেবে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়। চমৎকার, যুদ্ধের দাবানল মানে এখানে কোন যুদ্ধের দাবানলের কথা বলা হচ্ছে? বিংশ শতাব্দীর মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হচ্ছে পাঠ্য বইয়ে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছিল সেটা কারণ বলতে হবে। মনে করে দেখো কি কি আছে। উগ্র জাতীয়তাবাদ, এটা ডেফিনেটলি একটা কারণ। উগ্র জাতীয়তাবাদের ফলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে। শুধু তাই না, হিটলার ও মুসোলিনির উত্থান, মনে আছে কিনা? ডেফিনেটলি হিটলার ও মুসোলিনির উত্থান। 3 নাম্বার পয়েন্ট, জাপান জার্মানি, সরি একটা তো জি, জাপান, আমি বারবার জে লিখে আসতেছিলাম, সরি, একটা জাপান, জার্মানি এবং একটা হচ্ছে ইতালি, 3টা দেশের ভিতরে হচ্ছে চুক্তি স্বাক্ষর হয়। জাপান, জার্মানি এবং ইতালি 3টা দেশের ভিতরে অক্ষশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং ভার্সাই চুক্তির যে অপমানজনক শর্তগুলো, ভার্সাই চুক্তি, শুধু তাই না, অর্থনৈতিক মহামন্দা থেকে শুরু করে আরও রিজন ছিল। অ্যান্ড ফাইনালি আরও কারণ কি? জার্মানি কর্তৃক অস্ট্রিয়া ও পোল্যান্ড আক্রমণ। এই কারণগুলাই আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুর পেছনে প্রধান দায়ী। তাহলে উগ্র জাতীয়তাবাদ, হিটলার ও মুসোলিনির উত্থান, জাপান, জার্মানি, ইতালির চুক্তি, ভার্সাই চুক্তি, মহামন্দা এবং অস্ট্রিয়া এবং পোল্যান্ডকে আক্রমণ, এগুলোই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করে। দেখো, যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে আনে। বিপর্যয় ডেকে এনেছিল মানে কি? দুই ভাগে ভাগ করা হয়। একটা উদাহরণ দিই, মনে করো তোমার সন্ত্রাসী ধরছে, সন্ত্রাসী ধরা পরে কি বলবে? মাথায় পিস্তল ঠেকায় বা চাপাতি ঠেকায় বলবে যা আছে বের কর, তুমি মানি ব্যাগ আর মোবাইল দিয়ে দিলা। একটু পরে আরেকজন সন্ত্রাসী ধরছে, তুমি তো একটু আগে মানি ব্যাগ মোবাইল সব দিয়ে দিছো, এখন আর কি দিবা? কিন্তু সন্ত্রাসী ধরছে, কিছু না কিছু তো নিবেই। তোমার জামা কাপড় খুলে রেখে দিবে, তা না পারলে তোমাকে পিস পিস করে কেটে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বেচে দিবে। তো জার্মানির যা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তো সবাই নিয়ে গেছে। ভার্সাই চুক্তিতে বলা ছিল জার্মানির যত উপনিবেশিক অঞ্চল আছে সব ব্রিটেন, ফ্রান্স এরা ভাগ করে নিবে, নিছে। ইভেন জার্মানির ভেতরে অনেক অঞ্চলকেও তারা দখলে নিয়ে নিছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হারার পরে জার্মানি আর কি দিবে? জার্মানি কিছু দেওয়ার মতো কিছু নাই, আছে তার দেশটা। জার্মানিকে তখন 4টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ চলে যায় ইউকের কাছে, একটা চলে যায় ফ্রান্সের কাছে, একটা চলে যায় ইউএস এর কাছে, একটা চলে যায় সোভিয়েত ইউনিয়নের কাছে। একসময় ইউকে আর ফ্রান্স এখান থেকে সরে যায়, অর্ধেক পার্ট সোভিয়েত ইউনিয়নের কাছে এবং অর্ধেক পার্ট হচ্ছে ইউএস এর কাছে। এই জন্য জার্মানি 2 ভাগে বিভক্ত ছিল, একটা পূর্ব জার্মানি এবং একটা পশ্চিম জার্মানি। তাইলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হারার পরেও জার্মানিকে 2 ভাগে ভাগ করা হয়, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, কন্ট্রোল চলে যায় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার হাতে। তাইলে যুদ্ধে পরাজয় পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে আনছিল। কথাটা কি সত্য না মিথ্যা? ডেফিনেটলি সত্য, অ্যান্সার করতে পারবো। আর কি প্রশ্ন আসতে পারে? মিয়ানমারের স্বৈরশাসক থান সোয়ে ক্ষমতা দখল করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করেন। তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার করেন। সরকার বিরোধী সব পত্রিকা বন্ধ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের থান শাহের কর্মকাণ্ডের সাথে পাঠ্য বইয়ের কোন শাসকের মিল আছে? কোন শাসকের মিল আছে বলো? ডেফিনেটলি এখানে হিটলার, মুসোলিনি দুইজনের মিলই পাওয়া যায়, ফ্যাসিবাদ এবং তুমি যদি বলো নাজিবাদ। তাই 2টার মিল দেখাই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। এখানে মূল কথা রাষ্ট্রই সব, ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না। ঠিক আছে, যদি চাও যে কোনো একটা লিখতে চাও তাহলে হিটলারের, নাজিবাদের কথা লিখতে পারো। যদি মন চায় ভাই 2টাই লিখবো, 2টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। উদ্দীপকের আলোকে উক্ত শাসকের উত্থান বিশ্লেষণ করো। তাইলে যেহেতু উক্ত শাসক একজনের কথাই বলা হচ্ছে, তার মানে তুমি একজনের কথাই লেখো। তাহলে এখানে নাজিবাদের উত্থানের কথা লেখো, আর এখানে যাই লেখো হিটলারের উত্থান কেমনে হইল। হিটলারের উত্থান কেমনে হইল? ভার্সাই চুক্তির অপমান, পরবর্তীতে মহামন্দা, হ্যাঁ, এবং এরপরে কি হইল যে আস্তে আস্তে নাজি বাহিনী দেশের মানুষকে ম্যানুপুলেট করার চেষ্টা শুরু করলো। তোমরা বেকার, তোমরা এখানে আসো, আমরা দেশের অবস্থা ভালো করব, অপমানের প্রতিশোধ নিব। আস্তে আস্তে হিটলার কি হইল? হিটলার একটা সামরিক বাহিনীর সদস্য থেকে আস্তে আস্তে মানে কমান্ডার, এখান থেকে চ্যান্সেলর, এরপরে হচ্ছে জার্মানির প্রধান হয়ে গেল এবং বিশ্বযুদ্ধ শুরু করলো। বই আরো সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে পয়েন্ট করে নিয়ে ডেফিনেটলি হিটলারের উত্থানটা পড়ে যাবা, পরীক্ষা আসার জন্য
খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, ষষ্ঠ চ্যাপ্টার জাতিসংঘ ও বিশ্বশান্তি আমরা কনসেপচুয়ালি অ্যানালাইসিস করার চেষ্টা করি, কেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর কার্যক্রম কি। চলো শুরু করা যাক। প্রথম কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরই মানুষ বুঝলো জাতিপুঞ্জ আর ইফেক্টিভ না, জাতিপুঞ্জের পতন হইল এবং একই সাথে জাতিসংঘ প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ শুরু হইল। তখনকার যারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তারা মিলে একত্রিত হইলেন এবং সিদ্ধান্ত নিলেন আরও ইফেক্টিভ একটা অর্গানাইজেশন কিভাবে গড়ে তোলা যায়। তো জাতিসংঘ প্রতিষ্ঠার অনেক ধাপ আছে, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ 11টা, তার মধ্যে আরও স্পেসিফিক কিছু ধাপ এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে লন্ডন ঘোষণা। লন্ডনের জেমস প্রাসাদে 3 দেশের নেতারা এক হইলেন এবং চিন্তা করলেন যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা উচিত, এবং ওখানে আরো দেশের নেতারা উপস্থিত ছিলেন, বেশ কিছু দেশের নেতারা সমর্থন জানাইলেন। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে লন্ডন ঘোষণা। এরপর আটলান্টিক সম্মেলন, আটলান্টিক মহাসাগরে প্রিন্সেস অফ ওয়েলসে একটা রণতরীতে বসে, একটা নৌকার উপর বসে বা জাহাজে বসে একটা সম্মেলন হইল, এখানে একটা সনদ স্বাক্ষরিত হয়, এটা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি বা সনদ। এরপরে ওয়াশিংটন সম্মেলন হইল, মস্কো সম্মেলন, তেহরান সম্মেলন, ইয়াল্টা, ব্রেটন উডস, সান ফ্রান্সিসকো সম্মেলন। মাঝখানে আরো কিছু সম্মেলন ছিল, ডাম্বার্টন ওকস সম্মেলন, কাসাব্লাঙ্কা সম্মেলন, ঠিক আছে, এই সম্মেলনগুলো আছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে ব্রেটন উডস সম্মেলন, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF গঠিত হয়, যেটার মাধ্যমে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ যাত্রা শুরু করে। তো এই জিনিসগুলো একটু বই থেকে পড়বা, এগুলো MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট, যে প্রত্যেকটা যে ধাপগুলো কোন ধাপে আসলে কি কি কাজ হয়েছে। সামনের দিকে যদি চলে যাও, দেখো জাতিসংঘ সনদ, জাতিসংঘ প্রতিষ্ঠার আসলে উদ্দেশ্য কি, এগুলো বই থেকে পড়ার দরকার নেই। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কমন সেন্স দিয়ে লিখতে হবে। প্রথম কথা, জাতিসংঘর মূল কথা হচ্ছে বিশ্ব শান্তি রক্ষা করা, বিশ্বের দেশগুলোর ভেতরে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে সেই লক্ষ্যে কাজ করা, এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে এবং নাগরিকরা যাতে বা দেশের যারা সাধারণ মানুষ তারা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করা। বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলোতে এখানে হচ্ছে সাহায্য পাঠানো, কোথাও যুদ্ধ লাগলে সেখানে ত্রাণ পাঠানো এবং যুদ্ধবিরতির ব্যবস্থা করা। তো তোমাকে যদি সৃজনশীল প্রশ্ন দেয় যে জাতিসংঘের কাজ কি, এটা ব্যাখ্যা করতে হবে, তাই লিখতে পারবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিপুঞ্জের চেয়ে অধিকোক্ত কার্যকর সংগঠন গড়ে তোলার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, যাদের মূল কাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা। জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন আছে, এর মধ্যে নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, এদেরও বিভিন্ন কাজ আছে। এরা কোথাও যদি যুদ্ধ লাগে যুদ্ধবিরতির জন্য কাজ করে, অনুন্নত দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে, বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, শিক্ষা, চাকরি, বাণিজ্য সব কিছুতে কাজ করে, আবার আর্থিকভাবে অর্থনৈতিকভাবেও পৃথিবীর দেশগুলোকে উন্নত করার জন্য এরা কাজ করে যায়। তাহলে এটা বানাই লিখতে পারবা, এটা পড়ে সময় নষ্ট করার দরকার নেই, কমন সেন্স দিয়ে অ্যান্সার করতে পারবা তোমরা। দেখো জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন 5টা: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, OC পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। যা পৃথিবীতে স্বাধীন দেশ আছে 195টা, এর মধ্যে জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 193টা। কয়টা? 193টা। বাংলাদেশও জাতিসংঘের সদস্য, 136তম সদস্য, ঠিক আছে, 1974 সালে মেম্বারশিপ লাভ করে। তো 193টা সদস্য প্রত্যেকেই সাধারণ পরিষদের সদস্য। নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টা, এর মধ্যে স্থায়ী সদস্য 5টা আর অস্থায়ী সদস্য হচ্ছে 10টা। স্থায়ী মানে এরা পার্মানেন্ট, এরা সারা জীবনের জন্য। কারা কারা? স্থায়ী সদস্যের ভিতরে USA আছে, UK আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে এবং চায়না আছে। এই 5টা দেশের কাছে বিশেষ একটা ক্ষমতা আছে যেটাকে বলা হয় ভেটো পাওয়ার। ভেটো ক্ষমতাটা কি? জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার ক্ষমতা। সে বলতে পারে আমি এটা মানি না, জাতিসংঘ সিদ্ধান্ত নিতে পারবে না। নিরাপত্তা পরিষদে এই 5টা স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো পাওয়ার আছে, অ্যান্ড বাকি 10টা রাষ্ট্র 2 বছরের জন্য বারবার নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে, OC পরিষদ, এদের কাজ হচ্ছে যুদ্ধ থামানো। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে ঔপনিবেশিক অঞ্চলগুলো খালি হয়ে গেছিল, যাদের কোনো বাপমা ছিল না, ওই দেশগুলো স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত তাদেরকে সাহায্য করা ছিল এদের কাজ। কিন্তু পৃথিবীতে বর্তমানে এমন আর কোনো দেশ নাই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে পরাজিত দেশগুলোর উপনিবেশ ছিল। তার মানে জার্মানি, ইতালি এবং জাপানের কোনো উপনিবেশ এখন আর এমন নাই যেটা পরাধীন। এই জন্য OC পরিষদের কার্যক্রম এখন স্থগিত আছে। আন্তর্জাতিক আদালত, এখানে কোনো দেশের বিরুদ্ধে যদি মামলা করতে চাও, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতেছি, ওরা আমাদের পানি দেয় না, আমি আমেরিকার বিরুদ্ধে মামলা করতেছি, ওরা আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘন করতেছে, তাইলে আন্তর্জাতিক আদালতের কাছে বিচার করতে পারি। আর জাতিসংঘের যত অফিসিয়াল কার্যক্রমগুলো হয় সেটা হয় হচ্ছে সচিবালয়ে। তাহলে জাতিসংঘের কে কোন কাজ করে, জাতিসংঘে কে সদস্য হবে না হবে এবং সদস্য রাষ্ট্রগুলো কি পরিমাণ চাঁদা দিবে, এই ডিসিশনগুলো নেয় সাধারণ পরিষদ।
নিরাপত্তা পরিষদ মেজর সিদ্ধান্তগুলো নেয়। হ্যাঁ, সাধারণ পরিষদের মানে কি বলে সিদ্ধান্তে ফাইনাল অ্যাপ্রুভাল দেয় মহাসচিবকে হবে, কে দেয়? নিরাপত্তা পরিষদ। যুদ্ধবিরতি হবে কিনা বা যুদ্ধ হবে কিনা এই জিনিসগুলো নিরাপত্তা পরিষদ থেকে আসে। অর্থনৈতিক সামাজিক পরিষদ, এদের কাজ হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং উন্নয়নমূলক কার্যক্রমগুলো কোঅর্ডিনেট করা। এটার কাজ তো আপাতত বন্ধ আছে। আদালতের কাজ বললাম, সচিবালয়ের কাজ বললাম। আশা করি এখান থেকে তোমরা পারবা বা বুঝতে পারতেছো। বিশ্বশান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ, তোমরা ডেফিনেটলি জানো কি কাজ করতেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ পাঠানো হয়েছিল, শরণার্থী সেবা দেওয়া হয়েছিল। প্যালেস্টাইনে যুদ্ধ বিরতিতে জাতিসংঘ কাজ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ হচ্ছে আমেরিকার ভেটো আছে। তাহলে এখানে তোমার জাতিসংঘের পক্ষেই যে কথা বলতে হবে সবসময় এমন নয়। প্রশ্ন করতে পারে বর্তমান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো। তুমি লিখবা জাতিসংঘের ভূমিকা বিতর্কিত। বিতর্কিত কেন? কারণ এরা পৃথিবীতে এখনো অনেক জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তার ভেতরে একটা হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধ থামাইতে পারে নাই। কাশ্মীর ইস্যুতে ভারত আর পাকিস্তানকে ঠান্ডা করতে পারে নাই। তাইওয়ান ইস্যুতে চীনকে ঠান্ডা করতে পারে নাই। পৃথিবীতে এরকম অনেক অঞ্চল আছে যেখানে যুদ্ধ চলতেছে, যে যুদ্ধগুলো বন্ধে আফ্রিকার মতো দেশগুলা জাতিসংঘ কাজ করতে পারে নাই। তার কারণ কি? জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী রাষ্ট্র আছে, এই স্থায়ী রাষ্ট্রগুলা কখনো একমতে পৌঁছাইতে পারে না। এদের বিভিন্ন পক্ষে এদের হচ্ছে বায়াসনেস আছে। কিন্তু উল্লেখযোগ্য কাজকর্ম কিভাবে রাখতেছে? যুদ্ধের ভেতরে ত্রাণ পাঠাচ্ছে তারা, খাদ্য চিকিৎসা সেবা পাঠাচ্ছে তারা, এবং বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে। এটা দিয়ে যুদ্ধের ক্ষতি কিছুটা কমায় আনার চেষ্টা করতেছে। তার মানে জাতিসংঘের চেষ্টা আছে, কিন্তু পুরোপুরিভাবে তারা সফল হইতে পারে নাই। তাহলে সিকিউর অ্যান্সার করতে পারবা? দেখি কেমন প্রশ্ন আসছে। সংঘর্ষে লিপ্ত দুটি রাষ্ট্র আগ্রাসী কর্মকাণ্ড চালাতে থাকলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিকারের জন্য প্রচেষ্টা চালায়। অবশেষে উক্ত প্রতিষ্ঠানের মধ্যস্থতায় এই সংঘর্ষের পরিসমাপ্তি ঘটে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এই সংস্থার উদ্দেশ্য সত্যি প্রশংসনীয়। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাথে তোমার পাঠ্য বইয়ের প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে। হ্যাঁ, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সাদৃশ্য রয়েছে। তাহলে আগে একটু বললা জাতিসংঘ কেন প্রতিষ্ঠা হয়েছে। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে 51টা সদস্য রাষ্ট্র নিয়ে। বর্তমানে 193টা সদস্য রাষ্ট্র, শুরুতে ছিল 51টা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, পৃথিবীতে যাতে আর বিশ্বযুদ্ধ না হয় সেটার জন্য। তারপর জাতিসংঘ নিয়ে 2-4টা কথা বললা। সংগঠনের সাফল্য মূল্যায়ন করো। তাহলে কি তুমি চোখ বন্ধ করে লিখে দিবা সংগঠনটি 100% সফল? না, সংগঠনটির সাফল্য আপেক্ষিক। কিছু জায়গায় তারা সাফল্যের মুখ দেখলেও কিছু জায়গায় আসলে ব্যর্থ হয়েছে। পৃথিবীতে বড় বড় যুদ্ধ থামাতে কার্যকরী ভূমিকা রাখতে পারতেছে না, কিন্তু যুদ্ধের ক্ষতি বা ভয়াবহতা কমানোর জন্য তাদের প্রচেষ্টা সাফল্যের দাবিদার। এরকম করে অ্যান্সার লিখবা। কোন টিচার আছে তোমার নাম্বার কাটবে বলো? ইনশাল্লাহ খুব ভালো নাম্বার পাবা। নেক্সট চলে যাব আমাদের আজকের লাস্ট চ্যাপ্টার, 7ম চ্যাপ্টার, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। স্নায়ুযুদ্ধ, ইংলিশে এটাকে কোল্ড ওয়ার বলা হয়। ভাইয়া, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ মানে কি? সহজ করে যদি চিন্তা করো, তোমার ক্লাসে কিছু ফ্রেন্ড আছে না এমন, যারে তোমার দেখতে মন চায় না বা তার সাথে তোমার একটু শত্রুতা, কিন্তু কোনোদিন সামনাসামনি তোমরা কিছু বলো নাই, সামনাসামনি খুব ভালো সম্পর্ক, জীবনে মারামারি করো নাই, গালিগালাজ করো নাই, বাট তলে তলে মনে হয় যে না, ওরে আমার পিছে ফেলতে হবে, ওর থেকে ভালো রেজাল্ট করতে হবে, ওর থেকে সুন্দর ড্রেস কিনতে হবে, ঠিক আছে, বা ওর থেকে সুন্দর ছবি আপলোড করতে হবে। এইরকম একটা মানে অদেখা একটা কম্পিটিশন কাজ করা, এটাকেই বলা হয় স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে আসলে 2টা শক্তিধর রাষ্ট্র জন্ম হয়, একটা ইউএসএ এবং একটা সোভিয়েত ইউনিয়ন, একটা সমাজতান্ত্রিক এবং একটা ক্যাপিটালিস্ট। 2টা দেশের ভিতরে কম্পিটিশন, কে কার থেকে বেশি শক্তিশালী। কেউ কিন্তু সামনাসামনি এসে যুদ্ধ করে নাই, মানে গ্রাউন্ডে এসে কামান নিয়ে এসে যুদ্ধ করে নাই, আকাশপথে যুদ্ধ করে নাই। এই যুদ্ধে কোনো সহিংসতা নাই, কোনো হানাহানি নাই, মানুষের হত্যাকাণ্ড নাই, কিন্তু অর্থনৈতিকভাবে যুদ্ধটা আছে, কূটনৈতিকভাবে যুদ্ধটা আছে। দেখো এটাই লেখা আছে, যুদ্ধ অবস্থা কিন্তু প্রকৃত যুদ্ধ নয়। এমন স্নায়বিক উত্তেজনার পরিস্থিতিকে এক কথায় স্নায়ুযুদ্ধ বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরূপ রেশারেশি প্রতিক্রিয়া আন্তর্জাতিক সমাজের উপর পড়ে এবং সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে বিশ্ব 2টি ব্লকে বিভক্ত হয়ে যায়। একটা ব্লক হচ্ছে সোভিয়েত ব্লক, একটা হচ্ছে ইউএসএ ব্লক। তার মানে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক 2টা ব্লকে ভাগ হয়ে যায়। শুধু তাই না, ইউএসএ চাচ্ছিল পুরো পৃথিবীকে তার দিকে আনা, সোভিয়েতও চাচ্ছিল পুরো পৃথিবীকে তার দিকে আনা। এই জন্য যে দেশই নতুন স্বাধীন হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল সেখানে যাতে সমাজতন্ত্রের জন্ম হয়, এবং ইউএসএ চাচ্ছিল সেখানে যাতে ক্যাপিটালিজমের জন্ম হয়। চিন্তা করে দেখো, পৃথিবীতে যতগুলো দেশ পূর্ব পশ্চিমে বিভক্ত ছিল বা উত্তর দক্ষিণে বিভক্ত ছিল, তুমি যদি কোরিয়ার কথা চিন্তা করো, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপর পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, এই ভাগগুলা মানে কি? একটা ভাগ আমেরিকার ছিল, একটা ভাগ সোভিয়েতের ছিল। একটা অংশে সমাজতন্ত্র এবং একটা অংশে তোমার ধনতন্ত্র চলে। কিন্তু এই পুরা পৃথিবী কন্ট্রোল করতে গেলে
আমার তো মতবাদ দিয়ে হবে না, আমার আর্মি বাড়াইতে হবে, পুরো পৃথিবীতে আর্মি দিয়ে কন্ট্রোল করতে হবে আমাকে। এই জন্য পুরো পৃথিবীতে সামরিক শক্তি বাড়ানো শুরু করলো আমেরিকা, এবং রাশিয়াও সেম কাজটা করা শুরু করলো। দেখি কি বলা আছে সামনে। স্নায়ুযুদ্ধ উদ্ভবের কারণ কি আমরা বুঝলাম, ট্রুম্যান নীতি। দেখো, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে 1947 সালে রাষ্ট্রপতি হেনরি ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধে যে নীতি ঘোষণা করেন তাই ট্রুম্যান নীতি নামে বিবেচিত। হেনরি ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং হওয়ার পরে তিনি সাধারণ অধিবেশনে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাইতে হবে এটার জন্য কিছু পলিসি নিলেন। এটাকে ট্রুম্যান নীতি বলা হয়। যেসব স্বাধীন মানুষ দেশের অভ্যন্তরীণ সশস্ত্র সংখ্যালঘু এবং বাইরের চাপ প্রতিরোধ করছে, যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করবে। ট্রুম্যানের ঘোষণা সোভিয়েত ইউনিয়নের সাথে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিপন্থী ছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের এই ঘোষণা বিশ্ব ইতিহাসে ট্রুম্যানের নীতি নামে পরিচিত। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ওয়ারশো প্যাক্ট বা ওয়ার্স জোট। তার আগে আমাদের একটু জানতে হবে, এটা একটু জেনারিক ওয়েতে তোমাদেরকে পড়াই। দেখো, রাশিয়ার অবস্থান কোথায়? ইউরোপে। আমেরিকার অবস্থান কোথায়? উত্তর আমেরিকা মহাদেশে। তাহলে ইউরোপে যাতে আমেরিকা রাশিয়ার প্রভাব ঠেকাইতে পারে, এই জন্য ইউরোপের দেশগুলোতে একটা সামরিক জোট গঠন করলো, যেটার নাম হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো এমন একটা জোট যারা এর মেম্বার হবে সবাই কিছু সেনাবাহিনী এখানে দেবে। সব দেশের সেনাবাহিনী মিলে একটা বিরাট সেনাবাহিনী হবে। কোনো দেশ যদি যুদ্ধে জড়ায় যায়, পুরা সেনাবাহিনী তাদেরকে বাঁচাইতে আসবে। সো ইউরোপের দেশগুলাতে আমেরিকা কি প্রতিষ্ঠা করলো? ন্যাটো। শুধু তাই না, এইদিকে আবার হচ্ছে তোমার গঠন করলো আনজুস কি? এতে অস্ট্রেলিয়া, এনজেডতে নিউজিল্যান্ড, ইউএসতে হচ্ছে ইউএসএ। ওশেনিয়া মহাদেশেও তার সামরিক শক্তি বাড়ানোর জন্য সে আনজুস গঠন করলো, এটা একটা জোটের নাম। ঠিক আছে, আবার অকাস গঠন করলো, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং হচ্ছে ইউএস। এরকম বেশ কিছু জোট গঠন করলো। মধ্য এশিয়াতে গঠন করলো তোমার হচ্ছে সেন্টো, মানে মধ্যপ্রাচ্যে, আর ইয়াতে দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ওইদিকে হচ্ছে থাইল্যান্ড, এইদিকে হচ্ছে সিয়াটো। এরকম বিভিন্ন জোট গঠন করলো পুরা পৃথিবীতে, যাতে আমেরিকার সামরিক শক্তি বেড়ে যায়। এটা দেশগুলা কেন রাজি হইলো? আমেরিকা বাঁচাবে বলে কথা দিচ্ছে। ধরো বাংলাদেশ বা পাকিস্তান বা থাইল্যান্ড, এরা কেন রাজি হচ্ছে? আমেরিকার সেনাবাহিনী, আমরা যদি কোনদিন যুদ্ধে পড়ি আমাদেরকে বাঁচাইতে আসবে। আমেরিকার লাভ কি? পুরা পৃথিবীতে সেনাবাহিনী যদি মোতায়েন করে রাখে, সোভিয়েত ইউনিয়ন জীবনে তাকে টেক্কা দিতে পারবে না। তাহলে চিন্তা করো, ইউরোপের জন্য করলো সে ন্যাটো, মধ্যপ্রাচ্যের জন্য করলো সেন্টো, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য করলো হচ্ছে সিয়াটো, ওশেনিয়া মহাদেশের জন্য করলো হচ্ছে আনজুস। তাহলে পুরো পৃথিবী জুড়ে ছড়াই গেছে না? সোভিয়েত ইউনিয়ন তো ঠেকাইতে হবে। এই জন্য সোভিয়েত ইউনিয়ন করলো ওয়ারশো প্যাক্ট। পোল্যান্ডের ওয়ারশো শহরে ন্যাটোর পাল্টা জবাব হিসেবে 1955 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সোভিয়েত ইউনিয়নের মধ্যে মিত্রতা ও পারস্পরিক সাহায্যের অঙ্গীকারে ওয়ার্স প্যাক্ট অর্গানাইজেশন বা ওয়ার্স জোট গঠিত হয়। এই চুক্তি অনুযায়ী সদস্যভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে অন্য সবাই মিলে তার সাহায্য করতে এগিয়ে আসবে। কিন্তু ন্যাটো বা আমেরিকার প্রভাব এত বেড়ে গেল এবং সোভিয়েত ইউনিয়নও বিভিন্ন কারণে 90-এর দশকে যে তার পতন ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্রের জন্ম হয়। এর পরবর্তীতে ওয়ারশো প্যাক্টও ভেঙে যায়। তাহলে পৃথিবীতে সামরিকভাবে এখন কন্ট্রোলটা কিন্তু আমেরিকার অনেকাংশেই বেশি। এখান থেকে যদিও সিয়াটো, সেন্টো এগুলার নাই, ন্যাটো, আনজুস, অকাস এরকম জোটগুলা কিন্তু এখনো থেকে গেছে। এর ফলে পৃথিবীতে যে দ্বিমেরুবাদ, ওইটা কিন্তু 90 সালের পরবর্তীতে ওয়ারশো প্যাক্ট ভেঙে গেল, দ্বিমেরুবাদ কিন্তু থামে নাই। সোভিয়েতপন্থী এবং আমেরিকাপন্থী, দুই মেরু, কথার কথা বোঝানোর জন্য এটাকে দুই মেরু বা পোলারাইজেশন বলা হয়, দ্বিমেরুবাদ। স্নায়ুযুদ্ধের সময় বিশ্বের প্রত্যেকটি দেশকে হয় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্লক অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী ব্লকের অধীনে বিবেচনা করে প্রচলিত নীতির নামই হচ্ছে দ্বিমেরুবাদ। অনেক রাষ্ট্রবিজ্ঞানী দ্বিমেরুবাদ শক্তি সাম্য হিসেবে দেখে থাকেন বলে দ্বিমেরুবাদকে বৈশ্বিক স্থিতিশীলতার অন্যতম উপায় বিবেচনা করা হয়। তাহলে বুঝতে পারছো, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মারামারি, মাঝখানে চিপায় পড়ছে সবাই, সব দেশই কোনো না কোনো পক্ষে যোগদান করছে। ওকে, এই হইতেছে তোমার মূল কথা। তাহলে একটু সামনের দিকে চলে যাই। স্নায়ুযুদ্ধের প্রভাব, স্নায়ুযুদ্ধের ফলে সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করে এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে দ্বিমেরু তত্ত্বের অবসান ঘটেছে এবং এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে। পুরাপুরিভাবে গড়ে ওঠে নাই, বাট অ্যাটলিস্ট ব্যালেন্স আসছে। গণতন্ত্রের প্রসার ঘটছে, বিভিন্ন গোপন সংস্থার উদ্ভব, CIA, KGB, ISI এদের উদ্ভব হয়েছে। সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ প্রশ্ন আসে, ভাই কিভাবে লিখবো? একটি দেশের রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের আদর্শে বিশ্বাসীরা তাদের দলের রাজনৈতিক আদর্শ ও
ও দর্শন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এতে খদেশ কদেশের আদর্শ প্রতিপদকল্পে বিভিন্ন প্রচেষ্টা চালায়, এমন এক বৈরী পরিবেশ উত্তেজনা সৃষ্টি হয় যা দীর্ঘদিন পর্যন্ত বিশ্ববাসীকে আতঙ্কিত করে রেখেছে। কোন ঘটনার মিল পাওয়া যায় ভাইয়া? স্নায়ুযুদ্ধের মিল পাওয়া যায়। স্নায়ুযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ভেতরে যুদ্ধ ভাব, কিন্তু প্রকৃত যুদ্ধ না, এমন যুদ্ধটার কথা বলা হচ্ছে। ইউএসএ চাচ্ছিল ধনতন্ত্রকে পুরো পৃথিবীতে ছড়ায় দেওয়া, সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল সমাজতন্ত্রকে পুরো পৃথিবীতে ছড়ায় দেওয়া। দুইটা দেশ যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল, এটাই হচ্ছে স্নায়ুযুদ্ধ। এই ঘটনা দীর্ঘদিন মিল আছে। অ্যান্ড স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পরবর্তীতে শুধু যে বিশ্ব দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, ন্যাটো প্রতিষ্ঠা হয়েছে, অকাস প্রতিষ্ঠা হয়েছে, ব্যাপারটা এমন না। পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে কিন্তু এই স্নায়ুযুদ্ধের ফলাফল স্বরূপ। যেমন পৃথিবীতে ভিয়েতনাম যুদ্ধ, কোরীয় যুদ্ধ, হ্যাঁ, এই সব যুদ্ধগুলো, এরকম দু একটা যুদ্ধের নাম বলে দিবা, ভিয়েতনাম যুদ্ধ, কোরীয় যুদ্ধ, এগুলো সবই কিন্তু স্নায়ুযুদ্ধের ফলাফল। বুঝতে পারছো? উক্ত ঘটনাটি শুধু আদর্শগত নয়, সামরিকও বটে। সামরিক কিভাবে, এটা বুঝাইতে গেলে বলবা ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যাটোর সাথে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে সেন্টো, এবং সেই সাথে প্রতিষ্ঠিত হয়েছিল সিয়াটো, এবং সেই সাথে প্রতিষ্ঠিত হয়েছিল আনজুস, আর ওইদিকে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ারশো প্যাক্ট। এগুলো বলে দিলে টিচার তোমার নাম্বার কই থেকে কাটবে, পারলে আরো নাম্বার এক্সট্রা দিবে। এটা ছোট্ট করে বলে দেই, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ইউরোপে আমেরিকার সামরিক শক্তির প্রভাব বিস্তারের জন্য গড়ে ওঠে ন্যাটো। সেন্ট্রো, হ্যাঁ, তারপরে হচ্ছে সিয়াটো, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। এটাকে মনে রাখবা সাউথ ইস্ট এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে সেন্টো, সিয়াটো গড়ে ওঠে। আনজুস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস এর ভেতরে। তার মানে এশিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, তারপর আমেরিকা মহাদেশ, সব মহাদেশে সামরিক শক্তি বিস্তার করে। প্রতিরোধ স্বরূপ ইউরোপে গড়ে ওঠে ওয়ারশো প্যাক্ট অর্গানাইজেশন। বাট সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তীতে এটা বিলুপ্ত হয়ে যায়। এখন পুরো পৃথিবীতে সামরিকভাবে কন্ট্রোল করতেছে ইউএসএ মেইনলি। এই কথা যদি লিখে দাও, তোমার নাম্বার কেউ কাটতে পারবে না। পরে লাস্ট সিকিউ যদি দেখি আজকের, আদর্শগত বিরোধ থাকলে অনেক বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব লেগে যায়। স্বপন ও সুদীপ্তর ক্ষেত্রে এমনটা ঘটেছিল। স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অনুসারী, অন্যদিকে সুদীপ্ত এটিকে অপছন্দ করে, ফলে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দুটি দেশে আদর্শের মিল আছে? দেখো, একটা কি, একটা সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ, অন্যদিকে সুদীপ্ত এটাকে অপছন্দ করে, ঠিক আছে। তোমার কোন দুটি দেশের আদর্শের মিল আছে? তুমি এটাকে ডেফিনেটলি, এটা কার কথা বলা হচ্ছে? সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা, দুইটা দেশের কথা বলতে পারো। উক্ত দুটি দেশের আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, এখান থেকে বলতে পারো ভিয়েতনাম যুদ্ধ, কোরীয় যুদ্ধ, শুধু তাই না, ইরাক ইরান যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, এই সবগুলোই কিন্তু স্নায়ুযুদ্ধের ফলাফল, কোনোটাই কিন্তু এর বাইরে না। তুমি বর্তমান বিশ্বে যত যুদ্ধ দেখতেছো, সবখানে আমেরিকার হাত আছে, আমেরিকার সামরিক শক্তি বাড়ানোর মানে নিয়ত আছে এর পেছনে। তাহলে তুমি যুদ্ধগুলো যদি একটা একটা করে লিখো, ভিয়েতনাম যুদ্ধ, কোরীয় যুদ্ধ, তারপরে হচ্ছে ইরাক ইরান দ্বন্দ্ব, সিরিয়ার গৃহযুদ্ধ, আফ্রিকার গৃহযুদ্ধগুলা, সবগুলোর পেছনেই মার্কিন সাম্রাজ্যবাদ এবং হচ্ছে কি বলে মানে সোভিয়েত আমেরিকার যে তৎকালীন স্নায়ুযুদ্ধ, সেটার প্রভাবেই কিন্তু এই যুদ্ধগুলো সংঘটিত হয়েছে। তাহলে প্রথমটা দুইটা দেশের আদর্শগত মিল দেখাবা, সেকেন্ডটা নেগেটিভ ইম্প্যাক্টগুলো দেখাবা। আশা করি অ্যান্সার করতে পারবা। তাহলে মোটামুটি এর মধ্য দিয়ে আজকে আমাদের ইতিহাস যে সেকেন্ড পেপার ক্লাস, তোমাদের সাবজেক্ট রিভিশন হ্যাক্স ক্লাস, সেটার সমাপ্তি ঘটছে এখানেই। তোমাদেরকে ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম, জানি না কতটুকু পেরেছি। তোমরা ক্লাসটা করার পরে ডেফিনেটলি জানাবা ক্লাসটা কেমন লেগেছে, অ্যান্ড ডেফিনেটলি ক্লাস করার পরে যখন পরীক্ষা দিয়ে আসবা, কতটুকু কমন পেয়েছো এবং পরীক্ষায় লিখতে পেরেছো কিনা কনসেপ্টগুলো থেকে, সেটা জানাতে ভুলবে না। আশা করছি খুব ভালো একটা পরীক্ষা দিবে। তোমাদের সাথে আবারও কোনো একদিন কোনো এক সময় দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।